যে ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরই একজন লিসেনার। আশা করছি ঘটনাটা ভয় না পেলেও খুব অদ্ভুত লাগবে। লিখছেন, প্রিয় রাসেল ভাই, শুরুতেই আমার সালাম এবং ভালোবাসা গ্রহণ করবেন। জানি আপনি সব সময় ভালো থাকেন এবং সব সময় ভালো থাকার দলে, তাই কেমন আছেন জানতে চেয়ে আর বিরক্ত করলাম না। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। ভূত এফএমের প্রথম শো থেকে লাস্ট অব্দি একটি এপিসোডও আমি মিস করিনি। আজ একটা কথা না বললেই না, আমি আপনাদের বিশাল ফ্যান। এবং যাই হোক, তিনি এরকম অনেক কিছুই বলেছেন এবং তিনি বলেছেন যে আজ থেকে 6-7 মাস আগে আমি খুলনার দক্ষিণাঞ্চল বানিয়াখালী এবং মুলাদির সেলিমপুরে যৌথভাবে ঘটে যাওয়া একটি ঘটনা পাঠিয়েছিলাম, যে ঘটনাটিতে সাদা লম্বা আলখেল্লা পড়ুয়া পীর বা জিন জাতীয় কিছু একটা সাথে আমার দেখা হয়েছিল। আপনি ঘটনাটি পড়ে শুনিয়েছিলেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এনিওয়ে, আমি মোহাম্মদ সারওয়ার হোসেন অলি। যেহেতু আমি খুলনা থাকি, তাই আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব না। ঘটনাটি আমি ইমেল করছি এবং প্রতিটি মানুষের জীবনে অস্বাভাবিক ঘটনা ঘটে, এটা তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যে আজকে পর্যন্ত তার সাথে অনেক অনেক ঘটনা ঘটেছে এবং তার সাথে ঘটা কিছু অস্বাভাবিক ঘটনা যার ব্যাখ্যা তিনি নিজে দিতে পারেননি, বিকজ প্রত্যেকটা ঘটনায় চূড়ান্ত পর্যায়ের অদ্ভুত। এই ঘটনাটা ঘটেছিল 2012 সালের শেষের দিকে। আমি তখন বিবিএ ডিপার্টমেন্টের স্টুডেন্ট, ভার্সিটির খাতিরে ঢাকা থাকি। সেমিস্টার ফাইনাল শেষ হবার পর মোটামুটি লম্বা ছুটি পেয়েছি, কিন্তু বাড়িতে অর্থাৎ খুলনা যাওয়ার কোনো ইচ্ছাই নেই, বিকজ এই মাত্র কিছুদিন আগে বাসা থেকে এসেছি, তাই টার্গেট অন্য কোথাও গিয়ে ছুটি কাটানো। অ্যাট লাস্ট সিদ্ধান্ত নেই যে আমার বাল্যকালের ফ্রেন্ড দীপ্তর বাসা বরিশালে যাব। কোনো একটা সময় দীপ্ত আর আমি একসাথে বরিশাল জেলা স্কুলে পড়তাম। যথারীতি দীপ্তদের বাড়ি গিয়ে হাজির হলাম। আমি বরিশাল যাবার দুদিন পরেই একটা ইমার্জেন্সি কাজে দীপ্ত খুলনার উদ্দেশ্যে রওনা হয়। যেহেতু আমি খুলনা যাব না, তাই আমি দীপ্তদের বাড়িতেই রয়ে গেলাম। কিন্তু পড়ার নিয়তি আমাকে বারবারই খুলনা টানছে। ঘটনার দিন রাত্রিবেলা পরের দিন রাত্রিবেলা ডিনার করে না, এখন খুলনা যাওয়ার একমাত্র ওয়ে হচ্ছে বাইক। ঘরে দীপ্তর এখানে একটা মনে হয় জিনিস বাদ পড়েছে, আমি দেখি যে এটা কিভাবে আনা যায়। তিনি বলছিলেন যে তিনি ডিনার করে ফেলেছিলেন এবং সেদিন ডিনার করে তিনি বলছেন যে উদ্দেশ্যে রওনা হয় এবং পোড়া নিয়তি আমাকে বারবারই খুলনা টানছে। ঘটনার দিন আমি রাত্রেবেলা ডিনার করে সিগারেট টানতে টানতে বাইরে হাঁটছি। এমন সময় রাত 10:30টার কাছাকাছি। এমন সময় দীপ্তর ফোন। যে কাজটার জন্য দীপ্ত খুলনা গিয়েছে, ওই কাজের জন্য আমাকেও খুলনা যেতে হবে। আমি আজ রাতের ভেতরেই আমাকে যেতে হবে এবং সেটা অনেকটাই অসুবিধাজনক ছিল, কারণ তখন রাত প্রায় 11টা বাজে। তাই এখন বরিশাল থেকে খুলনায় যাত্রীবাহী বাস বা মাইক্রো কিছুই পাওয়া যাবে না। এখন খুলনা যাওয়ার একমাত্র ওয়ে হচ্ছে বাইক। ঘরে দীপ্তর একটা বাইক ছিল। যেহেতু এত দূরের জার্নি, তাই দীপ্ত বাইক নেয়নি। সিদ্ধান্ত নিলাম দীপ্তর বাইক নিয়েই খুলনার উদ্দেশ্যে রওনা দিব। ঘরে একটা ক্যানে বেশ খানিকটা তেল আছে। গাড়িতে তেল ভরে রেডি হয়ে রওনা দিতে ঘড়ির কাঁটা 11:15 ছুঁই। এই রাতের বেলায় শীতের মধ্যে বাইক নিয়ে এত দূরে জার্নি করতে হবে, তাই সিদ্ধান্ত নিলাম হাইওয়েতে ওঠার আগে বাইকটা গ্যারেজ থেকে অর্থাৎ ওয়ার্কশপ থেকে একটু চেক করিয়ে নেব। ওয়ার্কশপে যাওয়ার উদ্দেশ্যে চকবাজার ঘুরে লঞ্চঘাট টার্মিনাল অবধি গিয়ে ওইখানে একটা গ্যারেজ থেকে বাইকে টুকিটাকি কাজ করিয়ে হাইওয়েতে বাইক টান দিলাম। আমিও বরিশালের ছেলে, তাই বরিশালের সবকিছুই আমি জানি। ইভেন আমার দেশের বাড়ি বরিশাল, তবে ফ্যামিলি খুলনাতে থাকে, সেই সুবাদে আমরাও খুলনাতে থাকি। বরিশাল টু খুলনা হাইওয়ের ভেতরে বরিশালের কালিজিরা ব্রিজ এরিয়া থেকে শুরু করে বেকুটিয়া ফেরিঘাট পর্যন্ত এই রুটটাতে একটু ভয় আছে, বিশেষ করে রাতের বেলা, বিকজ এই রুটটাতে প্রচুর পরিমাণে বাইক ছিনতাই হয়। বরিশালের লিসনাররা যারা শুনছেন তারা সবাই এটা জানেন। হাইওয়েতে বাইক টানছি, বাইকের স্পিড 100 আপ এবং ব্যাপটিস্ট মিশন স্কুল ক্রস করব এমন সময় রাস্তার ভেতরে সাদা কাপড় পরুয়া এক লোক লিফট চাওয়ার ভঙ্গিতে হঠাৎ করেই চোখের পলকে রাস্তার ভেতরে চলে এলো। আমি বাইকে হার্ড ব্রেক করলাম, কিন্তু এই স্পিড বাইক অন দ্য স্পট ব্রেক করা ইম্পসিবল। স্বাভাবিকভাবেই আমার বাইক স্লিপ করে কিছুটা সামনে গিয়ে ব্রেক করলো। অদ্ভুত বিষয়, ওখানে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা থাকলেও মনে হলো আমি ওই লোকটার শরীর ভেদ করে চলে গিয়েছি। সাথে সাথে এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে দেখি রাস্তায় কেউ নেই। কি হলো কিছুই বুঝলাম না। ভাবলাম কুয়াশার ভেতরে ভুল দেখছি, তাই আবারও বাইক টান দিলাম। রূপাতলি যখন ক্রস করছি তখন রাত 12:30 ওভার হয়ে গেছে। রূপাতলি ক্রস করার সময় বারবার বাইক ছিনতাই
চলাচলকারীদের ব্যাপারটা মাথায় ঘুরঘুর করছিল, কিন্তু কিছুই করার নেই, যে কোনো মূল্যে খুলনা যেতেই হবে। যাই হোক, মাথা থেকে সব চিন্তা সরিয়ে বাইক টান দিলাম। আমি এমনিতে প্রচুর রাফ বাইক চালাই। এনিওয়ে, কিছুক্ষণের মধ্যেই কালোজিরা ব্রিজ ক্রস করে আমি তখন অবধি সবকিছু ঠিক। কালোজিরা ব্রিজ ক্রস করার 7-8 মিনিট পরেই একটা মাইক্রোবাস আমাকে ওভারটেক করলো। মাইক্রোটা আমাকে ওভারটেক করে চলে যাওয়ার সময় বেশ অবাক লাগছিল, বিকজ তখন আমার বাইকের স্পিড ছিল 110 থেকে 115 সিসি। এত স্পিডে থাকার পরেও মাইক্রোটা আমাকে ওভারটেক করলো, এবং ভাবলাম যে এই কুয়াশার ভেতরে এত জোরে মাইক্রো চালানোর দরকার কি। যাই হোক, তখনও ভয় পাওয়ার মতোই কিছু ঘটেছিল না, কিন্তু কিছুক্ষণ পরেই আমার বাইকের পেছনে আরেকটা মাইক্রো দেখতে পেলাম। পিছনে যে মাইক্রোটা আমাকে ওভারটেক করছে না। আমি বাইক স্লো করলেও মাইক্রো স্লো করে। আমি বাইকটা টান দিলে ওরাও মাইক্রো টান দেয়, এমন একটা অবস্থা। 7-5 ভেবে আমি বাইকের স্পিডে টান দিলাম। কিছু দূর যাওয়ার পরে কিছুক্ষণ আগে আমাকে ওভারটেক করে চলে আসা সেই মাইক্রোবাসটা দেখতে পেলাম। ওই মাইক্রোবাসটা রাস্তার ভেতরে এলোমেলো ভাবে, একবার রাস্তার ডান দিকে, একবার রাস্তার বাম দিকে এমন ভাবে ড্রাইভ করছে যেন কোনো একটা কারণে আমি কোনোভাবে ওভারটেক করতে না পারি। পিছনে এই মাইক্রোটাও আছে। দ্যাট মিনস যে মাইক্রো দুটোর ভেতরে একটা কানেকশন রয়েছে। আমি 2 মাইক্রোর মাঝখানে। আমাকে ফেলে যে আমার বাইকটা ছিনতাই করতে চাচ্ছে, তখন এটা বুঝে গিয়েছি আমি। স্বাভাবিকভাবেই তখন কি করবো বুঝতে পারছিলাম না। যত ভালো বাইকই হোক না কেন, টিপটপ কন্ডিশনে নেয়া মাইক্রোর সাথে টক্কর দেয়া ইম্পসিবল। এইভাবে কিছুক্ষণ চলার পর হঠাৎ করে সামনের মাইক্রোটা ইউটার্ন নিয়ে গাড়ি ঘোরাতে গিয়েছে। তার উদ্দেশ্য রাস্তা আটকে আমাকে ধরবে। কিন্তু আমি সামনের মাইক্রোটার কাছাকাছি ছিলাম। যখনই ওটা মাইক্রোটা টার্ন নিয়েছে, সাথে সাথেই আমি তাদের মাইক্রোর পেছন সাইড দিয়ে বাইকটা টেনে বের করে নিয়ে চলে গেছি। কোনো মাত্র মাইক্রোটাকে ওভারটেক করে উন্মাদের মতো বাইক টানা শুরু করেছি। কুয়াশার জন্য সামনে ভালোভাবে দেখাও যাচ্ছে না। তবুও কিভাবে এইরকম বাইক টানছিলাম জানি না। লুকিং গ্লাসে দেখলাম যে ওরা আমার পেছন পেছন ছুটছে। তখন বিভিন্ন ধরনের চিন্তা কাজ করছিল, যেমন ওদের হাতে ধরা পড়লে আমার সাথে ওরা কি করবে। কুয়াশার জন্য সামনে কিছুই দেখা যাচ্ছে না। এই স্পিডে যদি সামনে কিছু চলে আসে তাহলে আমার কি করার থাকবে। বাইকের স্পিড 130 ছুঁই। আমি এই স্পিডে যদি কোনো কিছুর সাথে ধাক্কা খাই তাহলে আমি বেঁচে থাকবো কিনা। এই স্পিডে যদি টায়ার পাংচার হয়ে যায়, ওই অবস্থায় বাইক কন্ট্রোল করা সম্ভব হবে কিনা। এইরকম বিভিন্ন চিন্তা করতে করতে কখন যে খুলনার কাটাখালী গোল চত্বরে চলে এসেছি, পৌঁছে গিয়েছি জানি না। চোখের সামনে হঠাৎ করেই কাটাখালী গোল চত্বর দেখতে পেয়ে বিস্ময়ের চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছিলাম। এনিওয়ে, কাটাখালী পাম্পে দাঁড়িয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম, সিগারেট টানলাম। ফিরে আসার সময় হঠাৎ করে পাম্পের ঘড়ির দিকে নজর গেল আমার, এবং দেখলাম যে মাত্র 12:43 বাজে। মাত্র 13 মিনিটে বরিশাল থেকে খুলনা আসা সম্ভব নাকি। ভাবলাম ঘড়ি হয়তো নষ্ট। নিজের হাতের ঘড়ি দেখলাম, সেখানেও 12:43। বিদ্যুৎ গতিতে পকেট থেকে সেলফোন বের করলাম, সেখানেও 12:43। এটা কিভাবে সম্ভব? আমার সাথে কি হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। লাস্ট ব্যাপারটাকে ওভারলুক করে রওনা দেওয়ার উদ্দেশ্যে বাইকে উঠে চাবি দিলাম। বাইকের স্পিড মিটার ডিসপ্লেতে দেখলাম যে সেখানে দেখি যে 2163 কিলোমিটার শো করছে। এবার আমার মাথার ভেতর ভন করতে শুরু করলো। বরিশাল থেকে গাড়িতে তেল ভরার সময় 2148 কিলোমিটার দেখেছি। এবার একে একে আমার সবকিছু ঘোরাটে হয়ে যাচ্ছে। গাড়িতে তেল ভরার সময় 2148 কিলোমিটার, এখন 2163। তার মানে আমি মাত্র 17 কিলোমিটার চালিয়েছি। বরিশাল থেকে খুলনার দূরত্ব 150 কিলোমিটার। আমার বাসা থেকে কালোজিরা ব্রিজ পর্যন্ত 17 কিলোমিটার। বাইকের মিটার অনুযায়ী আমার বাইক 17 কিলোমিটার চলেছে। তার মানে আমি কি আকাশ পথে উড়েলাম? এমন না যে আমার বাইকের স্পিড মিটার নষ্ট, বিকজ বারবারই বাইকে কত কিলোমিটারে বাইক চলছে সেটা শো করছিল। এবং কালোজিরা ব্রিজ থেকে কাটাখালী মোড় অব্দি কমপক্ষে হলেও 50-60টি স্পিড ব্রেকার আছে, কিন্তু আমার বাইক চালিয়ে আসার সময় একটা স্পিড ব্রেকারও আমি ক্রস করিনি। এত লং জার্নির মাঝে আমি একবারও বাইক ব্রেক করিনি। আমি যে স্পিডে বাইক চালিয়ে এসেছি, ওই স্পিডে ব্রেক করলে নির্ঘাত বাইক জাম্প করতো বা অ্যাক্সিডেন্ট করতাম। তাহলে এতগুলো স্পিড ব্রেকার গেল কোথায়? বরিশাল থেকে ঝালকাঠি গাবখান ব্রিজ হয়ে খুলনা আসতে হলে অবশ্যই বেকুটিয়া ফেরি ঘাট ক্রস করতে হবে। দ্যাট মিনস ফেরিতে চড়তে হবে। কিন্তু তাজ্জব বিষয়, আমি ফেরিতেই উঠিনি। কিন্তু বেকুটিয়া ফেরিঘাট ক্রস না করে খুলনায় আসার কোনো অপশন নেই। তাহলে কিভাবে এলাম? এই ব্যাখ্যা যদি কেউ জানেন তাহলে জানাবেন।
এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আমি নিজেই স্বীকার করছি এই ঘটনাটি চূড়ান্ত পর্যায়ের অদ্ভুত। তাই আমার এই ঘটনা নিয়ে যদি কেউ কোনো ধরনের সন্দেহ প্রকাশ করেন তাহলে আমি এটা প্রমাণ দিতে পারবো, এবং এই ঘটনাটি কোথাও প্রকাশ হয়েছিল বা এরকম কিছু জানা থাকলে আমাকে জানাবেন। এবং এটা তার নিজের ঘটনাটা তিনি দাবি করেছেন। তিনি ফেসবুক আইডি দিয়েছেন এবং তার ফেসবুক আইডিটি আমি যদি খুবই অদ্ভুত ঘটনার জন্য বলছি যে আপনি দেখতে পারেন। যদি আপনাদের কেউ কারো ইচ্ছা করে তাহলে আপনারা অবশ্যই এই ঘটনাটা সম্পর্কে যাচাই করতে পারেন। ভূত এফএম পেজের মাধ্যমে হয়তো আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন। তো যাই হোক, এই ছিল ঘটনা। এবং এই ঘটনাটি শোনার পরে কেমন লাগলো আপনারা অবশ্যই, যে আপনি একটা স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্নটার কোনো একটা ব্যাপার, স্বপ্নটার কোনো একটা আসর আছে আর কি, কিভাবে বলবো, ধরুন যে আপনি স্বপ্নে কিছুটা দেখছেন এবং যা দেখছেন তার প্রেক্ষিতে কোনো একটা কিছু ঘটছে, জীবন দুর্বিষহ হয়ে যায়। কিন্তু এই ঘটনা আমরা অনেকের কাছ থেকে শুনেছি। আমাদেরকে আরো একজন জানিয়েছেন, আমাদের লিসনার, তার মতো করে পড়ছি, যে তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালোই আছেন। আমার নাম মোহাম্মদ সোহাগ, জেলা রাজশাহী, থানা রাজপাড়া। এবং তিনি লিখেছেন যে এটা আমার অতীত এবং সম্প্রতি আমার জীবনে ঘটে যাওয়া অদ্ভুত এক ঘটনা। আমার এই ঘটনাটা আমার অতীত এবং আপনার ভূত এফএমের সাথে সম্পর্কযুক্ত। যাই হোক, মূল ঘটনায় আসি। আমার জীবনে প্রথম ঘটনাটি ঘটে আজ থেকে 6 বছর আগে। তারিখটা আমার সঠিক মনে নেই। নিয়ম অনুসারে রাতে পড়ালেখা শেষ করে ঘুমানোর চেষ্টা করি, কিন্তু সেই রাতে আমি ঘুমোতে পারছিলাম না, কারণ যখনই ঘুমোতে যাচ্ছি তখনই আমার সমস্ত শরীর অবশ হয়ে যাচ্ছে, আমার নিঃশ্বাসও বন্ধ হয়ে যাচ্ছিল। রাত 12টা থেকে 3টা পর্যন্ত আমি এক মুহূর্ত ঘুমাতে পারিনি। আমি যখন ঘুমোতে যাচ্ছি তখনই আমার মনে হচ্ছে যে কালো একটা ছায়া মানুষ আকৃতির আমার বুকের উপর চেপে বসে আমার সমস্ত শরীর অবশ করে দিচ্ছে, এবং আমার বুকের উপর চেপে বসার কারণে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল, যার কারণে আমি কোনো মতেই সেই রাতে ঘুমাতে পারিনি। আনুমানিক রাত 3টা হবে। হঠাৎ আমি ভয়ে চমকে উঠে পড়ি। ভয় পাওয়ার কারণ হলো আমার চাচাতো ভাই আমাদের বাসায় এসে খুবই জোরে জোরে আমার আব্বুকে ডাকছে। সর্বপ্রথম আমি তাকে জিজ্ঞেস করি কি হয়েছে। সে তখন কাঁদতে কাঁদতে বলে তার বাবা মারা গিয়েছে। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম, কারণ যে চাচা মারা গিয়েছেন তিনি ছিলেন আমাদের বংশের সবার বড়। প্রকৃতির নিয়ম ভেবে স্বাভাবিকভাবেই লাশের দাফন সম্পন্ন করলাম। তারপর যে যার মতো জীবন পরিচালনা করছে, কিন্তু হঠাৎ ধাক্কা খেলাম ঠিক 2 বছর পরে 2011 সালে 6 ডিসেম্বর রাতে। আমি আগের মতোই একই কারণে একইভাবে ঘুমোতে পারছিলাম না। সত্যি বলতে সে সময় আমার আগের কোনো কিছুই মনে পড়েনি। রাত 12টা থেকে 15 মিনিটে আমার ফোনে একটা কল আসে। যেটা ছিল আমার মেজো চাচার ছেলে এবং আমার চাচাতো ভাই আমার থেকে মাত্র 2 বছরের বড়, যে কারণে আমরা ছিলাম বন্ধুর মতো। তাই মাঝে মাঝে রাতে ফোনে কথা বলতাম। আমি ফোন রিসিভ করা মাত্রই কেঁদে কেঁদে আমাকে বলল বাবা মারা গিয়েছে। তখন আমি অনেক ভয় পাই। আমার অতীত মনে পড়ে যায়, আমি হিসাব মিলাতে পারি না। প্রথম সেই রাতে আমার অদ্ভুত কিছু ঘটেছিল। সেই রাতে আমার বড় চাচা মারা গিয়েছিল। আবার দ্বিতীয় ঘটনা যখন ঘটে তখন আমার মেজো চাচা মারা গেলেন। ঠিক 8 মাস পরে আমার সাথে তৃতীয়বারের মতো একই ঘটনা ঘটল। আমার চাচি সেদিন মারা গিয়েছিলেন। আমি আজও পর্যন্ত এর ব্যাখ্যা খুঁজে পাইনি কি কারণে ওনারা মারা যাওয়ার আগে আমার সাথে এমনটা হয়। সম্প্রতি কাজের জন্য আমাকে গাজীপুর থাকতে হয়। আগে বলে রাখা ভালো যে আমি ভূত এফএমের বড় মাপের একজন শ্রোতা ভক্ত, এবং বড় কোনো সমস্যা না থাকলে আমি ভূত এফএমের একটি পর্ব মিস করি না। কিন্তু এখন আমার সাথে যা ঘটছে বা যা হলো তা আমি ভূত এফএম শুনি, ঠিক তখন আমার অতীতের মতোই সমস্ত শরীর অবশ হয়ে যায়, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। অনেক কষ্ট করে নিজেকে নিয়ন্ত্রণ করি, কিন্তু এখন আর আমার আপন কেউ মারা যায় না। তাহলে আমার প্রশ্ন, কেনই বা এমনটা হবে? এবং এই ঘটনাটি তিনি লিখেছেন এবং সবার সুস্থতা কামনা করে তিনি শেষ করেছেন, এবং তিনি আসলে এর কোনো ব্যাখ্যা পাননি। অনেকে আছে এরকম যে অনেকে সেন্স করতে পারেন অনেক কিছু। তো আমি বলছিলাম স্বপ্নের কথা। স্বপ্ন তো এরকম হয়, বাট স্বপ্নের ঘটনা আমরা শুনিয়েছি, কিন্তু একদম সরাসরি আপনি কোনো কিছু ফিল করতে পারছেন এবং ঠিক তাৎক্ষণিকভাবে, আমার কয়েকদিন ধরে খারাপ লাগছে, কি যেন একটা ঘটবে ঘটে গেল, সেটা বড় ব্যাপার না। কিন্তু আমার যেই মুহূর্তে মনে হলো যে খারাপ কিছু একটা ঘটতে পারে, তার কিছুক্ষণ পরে আপনি যদি তার রেজাল্ট পান, তাহলে জীবনটা কিন্তু দুর্বিষহ হয়ে যাবে, এবং আপনার প্রথমে যে কথাটা মনে হবে যে এত থাকতে আমার কাছে কেন, রাইট? তো এই ঘটনাটা আমি বুঝতেই পারছি যে উনি সোহাগ অনেক খারাপ একটা সময়ের মধ্যে আছেন, এবং আশা করছি আপনিও সেই সময় সেই সংকট কাটিয়ে উঠেছেন। বলছেন যে এখন আপনার আপন কেউ মারা যায় না, কিন্তু যে ফিলিংটা, এটা যে কত দুর্বিষহ হতে পারে সেটা বুঝতেই পারছি। যাই হোক,
হ্যালো লিসেনার্স, আমি সাব্বির হোসেন ফ্রম মগবাজার। আপনার ঘটনাটা শুনি আমরা। তো বেসিক্যালি ঘটনাটা আমার বড় ভাইয়ের সাথে ঘটে মালয়েশিয়াতে জি 4 বছর আগে। উনি একজন ইলেকট্রিশিয়ান। আচ্ছা। তো মালয়েশিয়াতে বিভিন্ন সিটিতে কাজ করতেন। একবার ওনাদের কাজ পড়ে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে খুব দূরে একটা জায়গাতে। তো ওখানে প্রায় 8-9টার মতো বিল্ডিং ছিল, একটা প্রজেক্ট। তো ওনারা বিভিন্ন দেশের 10-12 জন ইলেকট্রিশিয়ান ছিলেন। তো ওনারা যে বিল্ডিংটাতে থাকতেন, ওনাদের কলিগদের একটা কমপ্লেন ছিল, মানে কিছু কলিগদের, যে ওখানে ওনারা মানে উপরের ফ্লোর থেকে কোনো একটা শব্দ পান। আচ্ছা। শব্দ পান। তো সবাই শুনে নেই, যেহেতু ব্যাপারটা ওনারা তেমন ভাবে কেয়ারে নেয়নি। তো ওনারা যে ফ্লোরে থাকতেন, ওই ফ্লোরের কাজ শুরু হতে ওনারা সবাই শিফট করে উপরের ফ্লোরে। উপরের ফ্লোরে শিফট করার পরে সারাদিন কাজটা শেষ, রাত্রে যখন ঘুমাতে গেছেন, তো হঠাৎ আমার ভাইয়ার ঘুম ভাঙে, ওনার এক কলিগের ডাকে। তো উনি তাকায় যেটা দেখেন যে দরজার সামনে একটা মেয়ে দাঁড়ায় আছে। আচ্ছা। মেয়েটা 18-20 বছরের হবে, মালয়েশিয়ান ট্রেডিশনাল ড্রেস পরা। তার চোখগুলো মানে একদম লাল, কোটের ভিতর ঢুকে আছে এরকম। আর মেয়েটা তাকে মানে কি যেন খুঁজতেছে, এবং তার ফেসের একটা সাইড সম্পূর্ণ মানে পুরা ঝলসানো। তো উনি ওই মেয়েটা কি যেন মানে খুঁজতেছে তাকে। তো একটা পর্যায়ে ওই মেয়েটার চোখ পড়ে একটা বাঙালি ছেলে, ছদ্মনাম বলতেছি আমি, রফিকের দিকে। তো ওই রফিকের দিকে তাকায় মেয়েটা মানে কি যেন বিড়বিড় করে বলতেছে আর হাসতেছে খুব। তো যখন এরকম সিচুয়েশন, ভাইয়াদের মধ্যে একজন ছিলেন ইন্দোনেশিয়ার একটা ছেলে ছিল। তো সে একটা সূরা পড়ে জোরে জোরে হাতে তালি দিল। তো হাতে তালি দেওয়ার পরে মানে মেয়েটা কিছুক্ষণের মধ্যে মানে হাসি থামায় দেয়, এবং পরে আস্তে আস্তে ওই জায়গাটা ছেড়ে চলে যায়। তো দেন ওনাদের কলিগ বলে যে তোমরা আজকে রাত্রের মধ্যে আর কেউ রুমের বাইরে যাও না। তো এটা নিয়ে ওনারা কথাবার্তা বলতেছেন যে কি দেখলাম। কিছুক্ষণ পরে মেয়েটা আবার ব্যাক করে আইসা আগের জায়গা থেকে একটু দূরে দাঁড়া বলতেছে, মানে আগের জায়গা থেকে একটু দূরে দাঁড়া তাকায় আছে একদম স্ট্রেট রফিকের দিকে, এবার কিছু বলতেছে না। তো অনেকক্ষণ তাকায় থাকার পরে মেয়েটা একাই চলে যায়। চলে যাওয়ার পরে এই হলো ফার্স্ট দিনের ঘটনা। তো তারপরে সকালবেলা যখন বস আসে, ভাইয়ারা সবাই বসের কাছে ঘটনাটা শেয়ার করে যে আমরা কালকে রাত্রে এমন কিছু একটা দেখছি। তো দেন বস বলে যে ঠিক আছে, আমি এখানকার যে লোকাল যে মাওলানা আছে তার থেকে দেখতেছি কি ব্যবস্থা নেওয়া যায়, তোমরা এই ব্যাপারটা কারোর সাথে শেয়ার করো না। তো এটা গেল ওদিনকার সারাদিন কাজকর্ম করার পরে রাত্রেবেলা যখন ওনারা মানে ঘুমাইতে যায়। তো এর আগে মানে রফিক ফ্রেশ হওয়ার জন্য যাবে। তো ওনারা যে ফ্লোরে থাকতেন ওই ফ্লোরের ওয়াশরুমটা বিজি ছিল। তো এই জন্য রফিক মানে উপরের ফ্লোরের ওয়াশরুমটা ইউজ করতে চায়। তো দেন ভাইয়ারা বলে যে না, যাওয়ার প্রয়োজন নেই, কারণ এমনি কালকে একটা ঘটনা ঘটছে। তারপর রফিক বলে যে না, আমি গ্রামের ছেলে, প্রবলেম হবে না, সমস্যা নেই, যাই। তো যাওয়ার পরে প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে, ওর কোনো খবর নেই। তো দেন ভাইয়ারা 2-3 জন মিলে উপরে যায় দেখে যেটা যে রফিক একটা সাইডে দাঁড়ায় আছে, বাইরের দিকে তাকায় কি যেন দেখতেছে। তো দেন মানে ডাক দেয় যে রফিক, এরকম ডাক দেওয়ার পরে হঠাৎ করে সে জাস্ট কি মানে তার পুরো ঘাটা ভাইয়াদের দিকে টার্ন করলো, টার্ন করে মানে খুব জোরে জোরে হাসতেছে। মানে সেই গত রাতে মানে তার ভয়েসটা মেয়েদের মতো, এবং গত রাত্রে ওই মেয়েটার মতো হাসতেছে জোরে জোরে। তো এটা দেখার পরে ওনারা খুব ভয় পায় নিচে চলে আসে। দেন ওনারা মানে নিচে যারা ছিল বাকি কলিগ সবাই উপরে যায়, ওই রফিককে নিচে নিয়ে আসে। তো আনার পরে ওই ইন্দোনেশিয়ান ছেলেটা অনেক সূরা পড়ে ফুটু দিলেও কিছুক্ষণ শান্ত থাকে। দেন আবার সে একই অবস্থা, আগের মতো মানে হাসতেছে, চোখ টোক লাল। তো এরকম ভাবে ফজর পর্যন্ত চলার পরে সকালে যখন বস আসে, তো বস জিনিসটা দেখেন, এবং ওখানকার লোকাল যে মাওলানা ওনাদের দ্বারা হেল্প নেওয়া ট্রাই করেন, বাট তেমন একটা সলিউশন বের করতে পারে না। তো একটা পর্যায়ে বস আর ওর রেসপন্সিবিলিটি নিতে চাচ্ছিল না। তো যার কারণে ওকে বাংলাদেশে ইমিডিয়েটলি পাঠিয়ে দেওয়া হয়। তো সবার মধ্যে একটা কিউরিয়াস ছিল যে মানে এতগুলো মানুষ থাকতে কেন রফিকের দিকে এইভাবে ওই জিনিসটা তাকায় ছিল বা এরকম কিছু। তো এরপরে যেটা হয় যে একদিন ওনাদের মধ্যে থেকে একজন বাংলাদেশে রফিকের আম্মুকে কল দেয় জানার জন্য যে কেমন আছে। তো খোঁজ নেওয়ার জন্য যখন ফোন দিয়ে জানতে পারে যে হ্যাঁ ভালো আছে। আর রফিকের আম্মুকে জিজ্ঞেস করে যে কেমন আছে রফিক এখন। তো ওর আম্মু খুব নর্মালি অ্যান্সারটা দেয় যে মানে খুব নর্মাল, যে এমন কোনো ঘটনা ঘটেইনি। তো এটা থেকে তাদের কিউরিওসিটিটা আরো বাড়ে যে
একটা প্যারানর্মাল ঘটনা, বাট তারা এইভাবে নর্মালি রিয়েক্ট করতেছে। দেন জিজ্ঞেস করে যে আপনার কাছে মানে রফিকের আম্মুকে ওনারা পুরো ঘটনাটা শেয়ার করে যেমন হয়েছে। তো রফিকের আম্মু যেটা বলে যে তোমরা এটা মানে এটা এখন নতুন দেখলা, বাট আমরা এটা দেখতেছি ছোটবেলা থেকে। আচ্ছা। তো দেন জিজ্ঞেস করে যে মানে কেন এটা। তো রফিকের আম্মু পরে পুরো ঘটনাটা শেয়ার করে যে মানে রফিকের আম্মু যখন প্রেগনেন্ট ছিল তখন, এটা তখনকার ঘটনা, রফিকের নানা এসব জিনিস জিন এসব পালতেন। তো রফিকের আম্মু ছিল রফিকের নানার বাসায়। তো একদিন রফিকের আব্বু যায় যে মানে রফিকের দাদির শরীর অসুস্থ নিতে আসে। তো এরপর যেটা হয় মানে বলে যে রফিকের নানা বলে আজকে রাত্রে যাওয়ার দরকার নেই, রাত হয়ে গেছে, আর ওনারা যেই রাস্তা দিয়ে আসবেন ওই জায়গাটা ছিল একটু খারাপ, মানে নৌকা দিয়ে আসতে হবে। তো তারপর রফিকের আম্মু মানে আসে, এন্ড রাস্তায় যেটা হয় যে মানে ওনারা একটা সময় ফিল করতে পারেন যে ওই জায়গাটা মানে স্পেসিফিক জায়গাটা আসার পরে মানে নৌকাটা ওনারা ফিল করেন যে নৌকাটা ভারী হয়ে গেছে আগের থেকে, মানে কিছু একটা আছে নৌকার মধ্যে। এই জায়গাটার একটা ঘটনা আছে যে মানে এরকম হয়েছে, ওখানে যারা মাছ ধরতে যায় তাদের মধ্যে অনেকে এমন হয়েছে যে ওখানে মাছ ধরে আসার পরে এমন কিছু দেখছে এরপরে তারা সুইসাইড। রফিকের মায়ের সাথে কি হয় সেটা একটু বলেন। তো তারপরে যেটা হয় যে রফিকের আম্মু মানে ড্রিম দেখতো, মানে ওই দিন ওইখান থেকে আসার পরে, নিষেধ অমান্য করে আসার পরে উনি প্রতিদিন রাতের বেলায় স্বপ্ন দেখতেন। স্বপ্ন কি দেখতেন? হ্যাঁ রাইট, স্বপ্নে দেখতেন যে ওনাকে কিছু একটা সামথিং একটা ফিগার, উনি স্পষ্ট দেখতেন না, বলতেছে যে তোমার ছেলেটাকে আমার পছন্দ হয়েছে, এই ছেলেটা তোমার ছেলেটা হলে আমাকে দিয়ে দিবা, মানে এই টাইপের কথাবার্তা বলতো। আর রফিকের আম্মুর সাথে যেটা হতো যে রফিকের আম্মু প্রায় ফিল করতো যে ওই কিছু একটা প্রেজেন্স আছে তার আশেপাশে, কিছু একটা প্রেজেন্স ফিল করতে পারতেন। এবং মানে বাজে পশু পচা 6-7 দিন পচলে যেমন যেটা বলেছিলেন আমাকে, আমার সেটা মনে আছে, সেটা হচ্ছে যে আপনার স্বপ্ন দেখতো যখন প্রেগনেন্ট অবস্থায় এবং যখন বাচ্চাটা জন্ম নিল তারপরেও তিনি স্বপ্ন দেখতেন, এবং স্বপ্ন দেখতেন ঠিক একইভাবে যে কেউ একজন তার বাচ্চাকে নিয়ে যেতে চাচ্ছে, এবং শেষে তিনি না পেরে একটা সময় তার বাবার কাছে এই ব্যাপারে মানে সলিউশন চান। তার বাবা কি কোনো সলিউশন দিতে পেরেছিলেন? হ্যাঁ, তার বাবা ইনস্ট্যান্ট কিছু সলিউশন দিয়েছিলেন। যেমন উনি ওই যে জিনটা মানে জিন হোক বা স্পিরিট হোক যেটা রফিককে নিতে চাইতো, উনি ওইটাকে কয়েদ করে রাখছিলেন। এন্ড এরপরও যখন রফিকের প্রবলেম হইতো, দেন রফিকের নানা ওখানে মানে রফিক একটা তাবিজ দিচ্ছিল, যার কারণে তেমন ভাবে রফিকের তেমন কোনো প্রবলেম হইতো না। পরে আবার প্রবলেমটা হলো? হ্যাঁ, প্রবলেমটা পরে শুরু হয় যখন মানে ওই রফিকের নানা বলছিল যে তাবিজটা যাতে না হারায়। তো দেন রফিক বড় হওয়ার সময় মানে ওর নানা মারা যাওয়ার পরে কোন একভাবে ওই তাবিজটা হারায় যাওয়ার। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার ঘটনাটা হচ্ছে রাসেল ভাই, দ্যাট কিং ফাহাদের একটা পুরান প্যালেস ছিল, এবং আপনি ওই এলাকাতেই থাকেন? হ্যাঁ, আমি ওই এলাকার পিছনে থাকি আর কি। রাইট। সো ইটস লাইক 40 years old প্যালেসটা আর কি, মানে অ্যাবান্ডেন্ড আর কি, ও মানে অনেক পুরানো আর কি, যে যখন বাচ্চাকাল ছিল তখনকার প্যালেস ওটা কিং ফাহাদের আর কি। তারপর থেকে প্যালেসটা অ্যাবান্ডন করে গভর্নমেন্ট স্থগিত করে দিয়েছে আর কি। সো আর ওখান থেকে মানে ওই এরিয়াটাই মানে এত একটা মানে কোয়াইট রেসিডেন্স হয়ে গেছে কি মানুষ খুব কম যাওয়া আসা করে। আচ্ছা। সো বেসিক্যালি একদিন রাত্রে আমি আমার কলেজ ওয়ার্ক মানে আমি রাগবি খেলে মানে আমার কলেজ ওয়ার্ক ম্যাথস অ্যাসাইনমেন্ট সব শেষ করে আমি বাসায় ফিরছিলাম আর কি। তো প্রায় 10:30-11টা বাজে। সো আস্তে আস্তে আমি গলি দিয়ে ঢুকলাম আর কি, একটা গলি দিয়ে, মানে ওই গলিটা আমার বাসার মানে ওখান থেকে নর্মাল সবাই আসা যাওয়া করে, বাট রাত হলে কেউ সবাই অ্যাভয়েড করে আর কি আসাটা। সো রাত 10টা-11টার দিকে আমি গেলাম, তো একটা পিক আপ দেখলাম, নর্মাল যেটা ছোট ধরনের পিক আপ হয়, হোয়াইট কালার পিক আপটা খুবই মানে খুব ওল্ড ফ্যাশনের আর কি। মানে পিক আপটা দেখেই বোঝা যাচ্ছে কি যে কোনো রেজিস্ট্রেশন প্লেট নাই বা ইললিগাল কিছু আর কি। মানে আমি প্রথমে ভাবছিলাম কোনো লাইক ডাকাত বা কিছু হবে। তো আমাকে বললো সালাম আলাইকুম, ওখান থেকে গাড়ির ভেতর থেকে আওয়াজ আসে সালাম আলাইকুম। সাধারণত সৌদি আরবে সবাই দেখা হলেই সালাম দেয় আর কি। সো আমি সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আমার আরবিকে বললাম কি না আর ফেনাল মদিনা রোড, মানে এটা মানে হচ্ছে কি যে আমাকে জিজ্ঞাসা কি তুমি একটু বলতে পারো মদিনা রোডকে, অথচ মদিনা রোড ওর সামনের হাইওয়ে আছে আর কি, প্যালেসের পাশের ঘটনা আর কি। সো কিং ফাহাদের প্যালেসের গলির ঘটনা এটা, পুরান বাসাটা। এখন যারা সৌদিতে নিশ্চয়ই শুনতেছেন ওরা জানে ওটা কোন জায়গা, এটা মদিনা রোডেই আছে, রোয়েসের এদিকে আর কি। আচ্ছা। সো আমি ওয়ালাইকুম আসসালাম বলে আমি ওকে ওর গাড়ির কাছে গিয়ে আমি ওকে বললাম কি যে এখান থেকে এই তো সামনে কি মদিনা রোড, এখান থেকে বাম গেলে মেন রোডে উঠে যাবে আর কি। তো আমি হাত দিয়ে ইশারা করে দেখাচ্ছি, তো হঠাৎ করে ওই একটা কালো লোক করে আমার হাত ধরে। ওকে, সো আমি একটু ভয় পাই, আমার কাছে ডাকাতি আমি তো প্যারানর্মাল কিছু ভাবিনি, এটা অ্যান্সার আমি পাইনি এখন আর কি, হতে পারে বাট
সো আমার হাত ধরে, তো আমি হাত ধরে আমি তো ভাবছি শেষ, মানে এবার শেষ, একদম। টোপ পরে কালো চেহারা আফ্রিকানকার ওখানকার, মানে এটা কিন্তু ভয়ে অন্য ভয় আছে, মানে হ্যাঁ। বাট ইন্টারেস্টিং বিষয় পরে হবে আর কি, পরে শুনলে হবে। বুঝবে। মানে আপনি প্রথমে ভেবেছেন যে হয়তো খারাপ লোক, ডাকাতিটাকে ডাকাতিটাকে যায় হ্যাঁ। কিছু একটা, রাইট। So, ওখানকার ব্ল্যাক তো অনেক মানে আফ্রিকান অনেক একটু ভায়োলেন্ট টাইপস, অ্যাগ্রেসিভ। সো আমি ধরে ওনার হাতটা ব্যাং করলাম জানলাতে আর কি। তো আমি হাতটা তো দেখলো 2-3 জন গাড়ি থেকে নামলো তোপ পরে আর কি। সো আমি ভাবলাম কোনো বদউই মানে আরবের ভিলেজাররা হবে আর কি। তো দেখে ও আমার পিছনে, আমি তো আল্লাহর নাম নিয়ে দৌড়াচ্ছি, ও আমাদের পিছনে দৌড়াচ্ছে, দৌড়াতে তো আমি এক পয়েন্টে বাসায় অফিস ক্রস করে আব্বুর আমি বাসায় পৌঁছালাম। বাসায় পৌঁছে আম্মুকে মামা এরকম হলো। তো মামা বলে তুমি এক কাজ করে নিচে যাও, পুলিশ আছে, পুলিশকে বলো হতে পারে ওরা ওখানে যায় একটু করবে আর কি। নিচে কপ টপ ছিল অনেকগুলো, আমি যাই বললাম কি এরকম এরকম কাহিনী হয়েছে। তো আমাকে আরবিকে বলে কি সময় দেখছিস কয়টা বাজে, আচ্ছা, শুফতাল ওয়াক্ত। আমরা বলে তুই ঘড়ি দেখতেছিস কয়টা বাজে, আমি 11টা। কোন জায়গায় হয়েছে, বলে এই যে কিং ফাহাদের প্যালেসের পাশে গুলি দিয়ে নিয়ে আসতেছে। ও আমার বলে কি টাইম, আমরা ওখানে যাই না, তোর এত বড় সাহস কি তুই ওখান থেকে গেলি কেন রাত 10টায়? ওটা আমরা ভয়ে যাই না, তুই জানিস ওখানে কত ডেঞ্জারাস, কত হন্টেড। সো আমি বললাম, আমি তো মানে বললাম, আমি মানে ইয়াং ছিলাম একটু, রেড হটেড, আমি তো দূর, আমি সব বিশ্বাস করি না। তো ফ্রেন্ডদেরকে ফোন দিলাম, বললাম কি হয়তো হকি স্টিক নিয়ে সব আমার 10-12 জন মিলে আসলো সব। আমি বললাম চল, সব অ্যারাব ফ্রেন্ড কিন্তু আমার, অ্যারাব মানে ককটেল আর কি। সো গেলাম, আমরা যাই ওখানে দাঁড়ায় আছি অনেকক্ষণ, দেখি কেউ কিছু নাই, কোনো ট্রেস নেই। তো ওখানে আমার আব্বুর অফিস পাশে, তো মেইন রোডে যেতে হলে অফিস ক্রস করে আপনাকে যেতে হবে আর কি, একটু ডিস্টেন্স। সো আমরা ওই আঙ্কেলকে জিজ্ঞালাম, ওখানকে দারোয়ানকে হারেস বলে আর কি। তো আমি বললাম কি এখানে কোন গাড়ি যেতে দেখছেন বা কোন গাড়ি যেতে দেখছেন? ওই রাস্তাটা এমন আর কি, ওখান থেকে যেতেই হবে, একটাই ওয়ে বাইর হওয়ার আর কি। সো বললো না বাবা আমরা তো এখানে, আমি তো 2 ঘন্টা ধরে বসে আছি, কোনো কিছুই দেখলাম না, তোমারই দেখলাম দৌড়াইতে এখানে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমরা অনেকক্ষণ দাঁড়ালাম। তো ওখানকার লোকাল যেটা বিশ্বাস করে, আমি যেটা পরে বুঝলাম, তো হইতে পারে ওটা খারাপ কিছু ছিল, লাইক। আর ওখানে অনেক অ্যাবান্ডেন্ট আর কি, এখানে গভর্নমেন্ট সাইনবোর্ড দেওয়া আছে, যদি এখনো যদি সৌদির লোকরা যারা শুনছেন, ওখানে গভর্নমেন্টলি স্ট্রিক্টলি বিলবোর্ড দেওয়া আছে, এন্ট্রি প্রহিবিটেড। ঠিক আছে, এই ঘরটা ভাঙলোও না, শ্বাস পর্যন্ত ভাঙতে পারলো না। অনেক মানে আর্টিকেল লেখা হয়েছে এটা নিয়ে, ঘর নিয়ে, কিং ফাহাদের ঘর নিয়ে, মাদিনা রোডে যেটা সিচুয়েটেড আছে। আপনারা যদি গুগল করতে পারেন তাহলে ভালো হয়। আর এটাই হচ্ছে ঘটনা একটা। আর আপনি বলছিলেন ওই যে ওই রোডটার কথা, এটা তো আমি জানতাম না এই জিনিসটা, যে সন্ধ্যার পরে ওখানে আর যাওয়া যায় না। কোথায় যেন রাস্তাটা? এটা আমি বলি, এটা হচ্ছে ওয়াজিয়াল জিন বলে, যে মাদিনা থেকে 35 কিলোমিটার দূর নর্থে, মাদিনা রোড নর্থের দিকে আর কি। সো ওখানে হয় কি গাড়ি ছাড়ে দিলে অটোমেটিক চলা শুরু হয়ে যায়। হ্যাঁ, এটা সবাই জানে। এবং আরেকজন এসেছিলেন, তিনিও এই ঘটনা বলেছিলেন। আপনার সাথে কি হয়েছে? হ্যাঁ, ইউটিউবে আপনারা দেখতে পারবেন অনেকগুলো ভিডিও। বাট আমি তো বিশ্বাস করতাম, আমি ভাবতাম কি আওয়াজের ইকোর জন্য, অনেক বড় বড় পাহাড় তো, মরুভূমি একটা, আমি ভাবতাম আওয়াজের জন্য বা কোনো একটা ফ্রিকশনাল ফোর্সের জন্য আর কি ওই জিনিসটা আমাকে পুল করে। বাট ফ্রেন্ডে বললাম কি একটা কাজ কর, আমরা যাই, আমাদের একটা গাড়ি ছিল, ছোট গাড়ি, তো এটা করলার মতন আর কি। আমি বললাম তুই একটা কাজ কর, তুই আমার আদনান ফ্রেন্ডটা যেটা ছিল, আমি বললাম কি তুই একটা কাজ কর, হ্যান্ড ব্রেক তুলে রাখ, গাড়ি যদি চলে হ্যান্ড ব্রেক ছাড়া হইতে পারে, ইউটিউবে যা হ্যান্ড ব্রেক তুলে না, আমি হ্যান্ড ব্রেক তুলে থাক। আর আসল ভাই জানেন হ্যান্ড ব্রেক তুললে তো গাড়ি মুভ করা ইম্পসিবল, যদি মুভ করে মানে ইট উইল রোটেট 360 ডিগ্রি রোটেট করবে। তখন বারবার করে জিজ্ঞেস করছিলাম যে এরকম হচ্ছে কি, মানে তো আমরা ছাড়ে দিলাম গাড়িটা আর কি, দেখি কি হয়। ও মা, লাইক আফটার 2 মিনিট দেখি কি নিজে চলা শুরু হয়েছে, দিনের বেলা রাসেল ভাই। হ্যাঁ, ব্যাপারটা খুবই মানে উইয়ার্ড একটা মানে। তো আমরা ছাড়ে দিলাম, হ্যান্ড ব্রেক তোলা, রাসেল ভাই গাড়িটা নিজে চলতেছে, মানে একটা পাহাড়ের 1-2 কিলোমিটার চলছে, আমি জায়গাটা দেখেছি ইউটিউবে। হ্যাঁ, 60 to 80 কিলোমিটার পার আওয়ার স্পিডে ছিল। তারপর লাস্টের দিকে যায় যখন পাহাড়টা মানে পাহাড়ের কাছাকাছি চলে যাবে, ওটা আবার ইউ টার্ন মারে, এবং স্টিয়ারিং ঘুরছে না, হ্যান্ড ব্রেক দেওয়া, স্টিয়ারিং ঘুরছে না, এন্ড এক্সিলারেটরে কোনো কেউ চাপ দিলে তো একটা প্রেসার দেবে। হ্যাঁ ঠিক আছে, কেউ আসে জিন টিন চাপ দিতেছে, দেখতেছে কি যে হ্যাঁ চাপ টাপ দিতেছে, সেরকম কিছু না, কোনো অ্যাপিয়ারেন্সে গাড়িতে বসে আছে, নিজে স্টিয়ারিং ঘুরতেছে, গাড়িটা নিজে ঘুরতেছে, টায়ার ঠিকই ঘুরতেছে, স্টিয়ারিং ঘুরতেছে না। ব্যাপারটা খুবই মানে
আমি বললাম ভাই জলদি জলদি চল এখান থেকে, আর এখন বেশিক্ষণ থাকা আচ্ছা, যাবে না। আমার কাছে হঠাৎ করে বললো গাড়িটা কিছু মানে এরকম তো যাই না, এরকম মানে কিছুটা কি শূন্য ছিল, মানে না, নাকি- শূন্য নাকি- ছিল, নাকি- নরমাল না- নরমাল। সেটাই বলছি, মানে আপনি রাস্তাতে যে আবার যাচ্ছেন, রাস্তায় চললে যে বোঝা যায় যে হ্যাঁ রাস্তায় হ্যাঁ, চলছে হ্যাঁ, গাড়ি হ্যাঁ, গড়াচ্ছে, চলছে, হ্যাঁ। সেটা বুঝতে পারছিলাম না 80 কিলোমিটার/আওয়ার রাস্তা। সেটাই না মানে- বোঝার কি। সেটাই 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 সো আমরা বললাম কি যে ভাই জলদি জলদি চল, আমি ও ব্রেক টেক দিয়ে হ্যান্ড ব্রেক নামায়, তখন ও এক্সেলেটার চাপ, তখন ডিস্টার্ব করে না আপনাকে, you know? ও খালি নিজের ইয়াটা দেখায় আর কি, প্রেসেন্ট। হ্যাঁ, যার জন্য মিটার চলছে। আর সবচেয়ে বিষয় রাসেল ওখানকার যে কোনো হন্টেড প্লেস থাকলে গভর্নমেন্ট প্রহিবিট করে দেয়, ইভেন ওখানকার বোর্ডও দেওয়া আছে, মানে স্বীকৃত না হলে তো মানে হ্যাঁ। একটা ট্যুরিজম বলতে গেলে ওখানে বোর্ড দেওয়া আছে। ওখানকার লোকাল যারা পাবলিক আছে সবাই জানে এখানে কি হয় না হয়। অনেকে যারা সায়েন্স ফিলোসফিক্যাল তারা বলে ফিকশনাল ফোর্স অল দ্যাট, বাট আমি যেহেতু এক্সপিরিয়েন্স করছি আমি আমার এক্সপিরিয়েন্সটা বলতেছি। ওখানে গভর্নমেন্ট প্রহিবিট করে দিছে, আফটার সানসেট ইউ আর নট সাপোজ টু স্টে দেয়ার। সানসেটের ওখানে থাকলে থাকা যাবে না আর কি। সো মানে সানসেট হইলে আপনাকে ওই জায়গা ছাড়তে হবে, ইউনো। আর সানসেটের হওয়ার আগে ইভেন লোকাল পুলিশও ওখানে যায় না, বাট সানসেটের আগে 35 কিলোমিটার দূর তো জায়গাটা, তো 20 কিলোমিটার আগে বা 10 কিলোমিটার আগে সৌদি পুলিশ চেকপোস্ট বসায় দেয়, যাতে ওই জায়গা কেউ না যায় রাতে ফাঁসদামি করে আর কি। অনেকে হয় না একটু ফাঁসদামি করতে গেলেও দেখলো, গভর্নমেন্টই ওই জিনিসটা প্রোটেক্ট করছে আর কি, মানে ওখানকার হেরিটেজ। আচ্ছা, কেউ কি এরকম বলেছে যে আসলে মানে যারা বিশ্বাস করেন, জিনে বিশ্বাস করেন বা যারা বিশ্বাস করেন তাদের মধ্যে সবার ধারণা কি আসলে জিনিসটা কেন হয়? কেউ কি বের করতে পেরেছে নাকি এটা একদম অমীমাংসিত? অনেকে মানে এটা হচ্ছে কি এটা অনেক বছর ধরে আমার মাদিরা জানে, কত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আর কি ওই জায়গাটা আর কি, অনেক পুরানো ট্রাইব আর কি। অনেকে বলে ওটা এক ধরনের বাজার ওদের, ইউনো। অনেকে ওখানকার লোকাল পাবলিক বিশ্বাস করে কি এখানে একটা বাজার হয়, সব মানে যেরকম আমাদের হয় না নর্মাল বাজার যেখানে সব গ্যাদারিং হয় মানুষদের, ও বলে ওখানে ওদের গ্যাদারিং হয়। আচ্ছা আচ্ছা, তো এটা মানে এটা একটা খুব একটা আজব মিস্ট্রি আর কি, বারমুডা ট্রায়াঙ্গেলের মতন একটা মিস্ট্রি। সেটাই আসলেই তাই। ওকে, ঠিক আছে রাসেল ভাই, ঘটনাটা হচ্ছে 2011 সালের এপ্রিল আর মে মাসের দিকে কাহিনীটা। তখন আমার কোচিং, আমি আসলে আমার ইন্টারমিডিয়েটে পড়তাম, তখন আমার কোচিংটা ছিল রাত 8:30 পর্যন্ত। অ্যাকচুয়ালি বাসায় মানে কথা বলার মতো পসিবল ছিল না, দ্যাটস ওয়াই আমি বাসায় বলছিলাম রাত 10টা পর্যন্ত কোচিং। এই জন্য আমি ওই সময়টুকু আমার পাশে, বাসাটা ছিল আমাদের শেরপুর, আমার বাসাটা হচ্ছে শেরপুর জেলার সদরে, এখন একটা বড় গুরুস্থানের পাশে আমাদের বাসাটা। ঠিক আছে, তো আমি ওই সময়টুকু, যে সময়টুকু আমি বাইরে থাকতাম, ওই সময়টুকু গুরুস্থানে বসে ফোনে কথা বলতাম অথবা ফ্রেন্ডের সাথে আড্ডা বা গান শুনতাম। আচ্ছা, তো ঘটনার দিনও আমি গান শুনছিলাম গুরুস্থানে বসে। দিনটা ছিল, রাতটা ছিল অনেক অন্ধকার, ঠিক আছে, রাত 9টার দিকে রাসেল ভাই। তো আমি বসে গান শুনছি, মানে কথা বলার জন্যই ওয়েট করছিলাম। তো এর মধ্যে হঠাৎ করে আমি অনেক বেশি অন্ধকার ছিল যে আমি ফিল করি যে আমার পিছন থেকে একজন মানে কিছু একটা আমাকে মানে আক্রমণ করেছে। আচ্ছা, ঠিক আছে, তো আক্রমণ করার পর তো আমি মানে অ্যাটলিস্ট আমি ভয় পাইনি যে ভূত পেট বা অন্য কিছু, ঠিক আছে। তো আমি ওই সময় রাসেল ভাই ভয় পাইছিলাম যে হয়তো বা গুরুস্থান থেকে কোনো জীব জানোয়ার আমাকে ধরছে। আমি লাফাচ্ছিলাম, ওটা ছাড়ানোর জন্য লাফাচ্ছিলাম। তো অনেকক্ষণ লাফানোর পরও ওটা ছাড়ছিল না, অ্যাটলিস্ট 2 থেকে 3 মিনিট পর এটা ছেড়ে দেয় আমাকে। ছেড়ে দেওয়ার পর আমি মানে বোকা বনে যাই আমি কেন লাফাচ্ছিলাম। ঠিক আছে, দেন আমি আবার ওখানে বসে আমি আমার ফ্রেন্ড রনি ওকে ফোন করি, যে ফোন করে আমি হাসাহাসি করছিলাম যে নিজে মানে বোকা হয়ে গেলাম, কি হলো। তো রাসেল ভাই আমি যেহেতু আমার কোচিং থেকে আমি পরীক্ষা দিয়ে আসছিলাম, আমার প্যান্টের পকেটে একটা স্কেল ছিল। তো স্কেল আমি বসার 2 থেকে 3 মিনিট পর স্কেলটা আমার সামনে একদম খোলা মাঠ, গুরুস্থানে একদম খোলা মাঠে স্কেলটা একদম আস্তে আস্তে পড়তেছিল। আচ্ছা, তো ওইটা দেখে আমি মানে চরম ভয় পাই। এমনি খুব অন্ধকার ছিল, এলাকায় ইলেকট্রিসিটিও ছিল না। তো আমি ওখান থেকে আমার একদম গায়ের লোম দাঁড়িয়ে যায়, আমি একদম দৌড়ে বাসায় চলে আসি। তো বাসায় এসে কাহিনীটা আমি কাউকে বলি না, কারণ বললে হয়তো রাত্রিবেলা মা কোচিং এর সাথে যাবে, আমাকে একা যেতে দিবে না। ঘটনার দিন ছিল আপনার শনিবার, ফার্স্ট শনিবার। সেকেন্ড শনিবার আমি আমাদের বাসায়, আমি ওই দিন ফ্রেন্ডের কাছ থেকে অনেক রাত করে বাসায় আসি। তো আমাদের বাসায় ডাইনিং এ আপনার বেসিন ছিল না, দেখছি মা আপনার ওই ডাইনিং এর উপর একটা মেলামাইনের বড় একটা গামলা রাখছিলেন, ওখানে আমরা হাত ধুইতাম আর কি, বা প্লেট পরিষ্কার করতাম। তো আমি বাসায় ফিরে দেখি সবার খাওয়া শেষ, আমি বাকি আছি। তো আমি এসেই দেখি গামলাটা একদম পানিতে ভরা, মানে হাত ধোয়ার কোনো ওয়ে নাই। তো আমি বাসায় চিল্লাইতেছিলাম যে এটা মানে পরিষ্কার করে কেন রাখে নাই। তো অনেকক্ষণ চিল্লাচিল্লি করবো, আমি খাইতে বসি না তখন আর কি, আমি বসবো, জাস্ট চেয়ারটা আমি টান দিছি, আমার ডাইনিং এর সাথে আমার হাত বা আমার বডি কোনো টাচ লাগে নাই। তো এই সময় আপনার আমার গামলাটা এমন ভাবে পড়ে যায়, ঠিক আছে, মানে আমার ডাইনিং এর সাথে কোনো রিলেটেডই না।
হ্যাঁ, এটা দূরে থাকার কথা, একটু দূরে একদম থাকবে, আমি right. জাস্ট চেয়ারটা ধরছি, এই সময় আমার গামলাটা পড়ে যায় একদম ফ্লোরে, একাই। এমন ভাবে পড়ে যাতে আপনার 20 থেকে 25টা টুকরা হয়ে যায়, এটা অসম্ভব, উইয়ার্ড ব্যাপার, মানে খুবই। একদম ঘোরা সেটাই। ঘোরা হয়ে যায়, ঠিক আছে, পানি সহ একদম। তো মা উঠে তো চিল্লাচিল্লি শুরু করছে, ভাবছে আমি রাগারাগি করে এটা ফেলে দিছি, ঠিক আছে। তো এটাও তো বাট সবাই মা আমাকে বকাবকি করছে, বাট আমি তো বুঝতে পারছি যে কাহিনীটা কি। গত শনিবারের কাহিনীটা ওইরকম হলো। আর একটা জিনিস মিস করে গেছি যে গত শনিবার এই কাহিনীর পর থেকে আমি সাপ, ইঁদুর, মানে বাসায় ঘুমালে চোখ বন্ধ করলে বা চোখ খুলেও দেখতাম ওয়ালে হাঁটতেছে এরকম। তাই, হ্যাঁ, মানে জাস্ট আপনি চোখের সামনে একদম দেখতে পাচ্ছেন। হ্যাঁ, চোখের সামনে। এটা কোনো কি শ্যাডোর মতো না, একদম আপনি জলজ্যান্ত দেখতে একদম পাচ্ছেন। ক্লিয়ার, একদম জলজ্যান্ত দেখতে একদম পাচ্ছেন। জলযন্ত্র ক্লিয়ার। My God. আমি হঠাৎ চোখ খুলে দেখতাম যে ওয়াল দিয়ে হাঁটতেছে, তো আমি হঠাৎ করে ভয় পেয়ে যেতাম, বাট আবার দেখতাম না কিছুই নাই। তো ফ্রেন্ডদের সাথে হাঁটতে গেলেও মাঝে মাঝে আমি লাফাইতাম, মানে এমনি লাফ দিয়ে উঠতাম, কারণ আমার নিজে চমকায় উঠতেন আর কি। হ্যাঁ, সাপ বা ইঁদুর হেঁটে আচ্ছা যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। তো আমি ফ্রেন্ড অনেক সময় ফ্রেন্ডকে বলতাম না, কারণ এটা বললে সবাই হাসবে দিনের বেলাও, ঠিক আছে। তো গেল, তখন থেকে আমি নিজে একটু সতর্ক ছিলাম যে রাতের বেলা একা বের হইতাম না। তো নেক্সট স্যাটারডে, পরপর 3 স্যাটারডে, কিন্তু ঘটনাটা 3টাই আপনার স্যাটারডে। তো নেক্সট স্যাটারডে আমি ওই দিন 1 সপ্তাহ তো আস্তে আস্তে ঘটনা ভুলে গেছি, ঠিক আছে। তো ভুলে যাওয়ার পর আমার এক ফ্রেন্ড ওই দিন ফোন দেয় রাত 12:30টার দিকে, তো ওর ইমার্জেন্সি ফ্লেক্সি লাগবে, ঠিক আছে। তো আমাদের বাসাটা ছিল আপনার শেরপুরের সিংপাড়া এলাকায়। তো সিংপাড়া থেকে খড়মপুর, ওখানে রাত 1টা-1:30 পর্যন্ত ফ্লেক্সির দোকান খোলা থাকে। আচ্ছা। তো আমি যাবো কি যাবো না চিন্তা করলাম। অ্যাকচুয়ালি আমি আগে থেকে একটু রাতের বেলা বাইরে মানে থাকতে পারতাম, ভয় পেতাম না। তো আমি বের হই রাতের বেলা ফ্লেক্সি দেওয়ার জন্য। এবং ওই জায়গায় তো একটা দেখতে মানে অনেক রাত। হ্যাঁ, হ্যাঁ, মোটামুটি অনেক রাত। রাস্তায় সব দোকানপাট বন্ধ হয়ে যায়, দু একদম। একটা চায়ের দোকান খোলা থাকে। সেটাই। তো আমি বের হই বাসা থেকে, চুরি করে বের হই বাসা থেকে, পেছন দরজা দিয়ে বের হই। তো বের হয়ে আমি যাচ্ছিলাম খড়মপুর ফুয়াদ ভাইয়ের দোকানে যাই। তো ওখানে বসে আমি আড্ডা দিই কিছুক্ষণ, উনি আমার পরিচিত ছিল। তো সবসময় ফ্লেক্সি করতাম, আড্ডা দিয়ে ফ্লেক্সিও দিই, ফ্লেক্সি দিয়ে 1:15 বা 20 এরকম আমার টাইমটা মনে আছে আর কি। তো আমি বের হয়ে আমি খড়মপুর 3 রাস্তা মজা শেরপুর থেকে শুনতেছে, ওরা নিশ্চয়ই বুঝতে পারছে যে মোড় থেকে আমি বাসার দিকে যাব, আমার মোড়ে বাসার দিকে রান করব। তো এই সময় দেখি একটা মেয়ে, টোটাল আপনার মেয়েটার ড্রেসটা হচ্ছে একদম সাদা জামা, ক্লাস 3-4 মেয়েরা যেরকম পরে আছে, ফ্রক, কিন্তু নিচে লাল পাড়, ইভেন পায়ে আলতা দেওয়া, আর পিছন থেকে আমি চুলগুলা দেখলাম একদম মানে কোমরের নিচ পর্যন্ত। আচ্ছা। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমার কোনো কিছু কনসেন্ট্রেশন নাই যে রাত 1টার সময় একটা মেয়ে মানুষ অসম্ভব, আর আমার এদিকে কোনো খেয়াল নাই, মানে আমি জাস্ট ইমপ্রেসড যে আমি মেয়েটার পিছনে যাচ্ছিলাম, ঠিক আছে। তো মেয়েটার পিছনে যাচ্ছি, আমি মানে আমাকে অদ্ভুত ভাবে টেনে নিয়ে যাচ্ছে আর কি মেয়েটা, অন্য কোনো দিকে আমার কোনো খেয়াল নাই। আমি যাচ্ছি। তো আমাদের খড়মপুর মোড় থেকে হেঁটে হেঁটে কলেজের সামনে আপনার ডান দিকে টার্ন করলে আপনার ডিসি অফিস আমাদের শেরপুরে। তো ডিসি অফিসের সামনে আপনার পুকুর। তো আমি ওই পর্যন্ত হেঁটে যাচ্ছি, তখন আমার 10 থেকে 15 হাত আচ্ছা আপনার ডিস্টেন্স মেয়েটার সাথে। আমি কোনোভাবে ধরতে পারছি না, বাট আমার খুব ইচ্ছা হচ্ছে যে মেয়েটার সাথে কথা বলবো। আচ্ছা। তো আমি যখন পুকুরটার সামনে আসি, তখন মানে আমার সেন্স ফিরে যেটা আমি মানে কোথায় আসছি, মানে অনেক রাত। তো আমি তো বাসা থেকে বেরিয়েছি রাত 12:30টার দিকে। তো আমি তখন দাঁড়াই আমি ফোন বের করি, দেখি আমার ফোনে অনেকগুলো ফোন আসছে, আমাকে যে ফোন দিচ্ছিল অনেকগুলো ফোন দিছে। তো আমি ঘড়ি দেখি রাত 3টা বাজে। আচ্ছা। তখন আমি শকড, মানে আমি তখন ভয়টা পাই, আমার একদম মানে অন্ধকার এবং ওইদিকে রুট লাইট গুলো অফ থাকে, নষ্ট থাকে, অনেক অফ থাকে। তো আমি ওই সময় প্রচন্ড ভয় পাই এবং দাঁড়াই যাই ওখানে। আমি দাঁড়ানোর সাথে মেয়েটাও দাঁড়াইছে। আমি ঘড়ি যখন 3টা দেখছি, কারণ আমি খড়মপুর থেকে ডিসি অফিসে আসতে আপনার 15 মিনিটের বেশি লাগার কথা না, হেঁটে আসলো 12 থেকে 15 মিনিট লাগে। তো আমি রাত 3টা বাজে কিভাবে সময়, এত বেশি হাঁটি নাই, রাইট, ঠিক আছে। তো আমি রাসেল ভাই তখন দেখি মেয়েটা আমার দিকে আসতেছে, ঠিক আছে। আমি জাস্ট তাকায় আছি, ইভেন আমি নড়তেও পারছি না, দৌড়াতেও পারছি না, আমি একদম ঠান্ডা, একদম জমে গেছে। তো এই সময় আসছে, তো এসে মেয়েটা আমাকে টাচ করার সাথে সাথে আমি জ্ঞান হারাই, ঠিক আছে। টাচ করার সাথে সাথে জ্ঞান হারাই। তো জ্ঞান আমার যখন ফিরে, সবচেয়ে ইম্পর্টেন্ট এটা হচ্ছে যে আমি যখন জ্ঞান ফিরে, তখন আমি গুরুস্থানে। এটা কি বলেন, এটা খুব অদ্ভুত ব্যাপার। আমি আর ছোট থেকে মানে আমি ওই যে জায়গাটা বেশি খেলাধুলা করি, ইভেন কথা বলি, ফার্স্ট ঘটনা যেখানে হয়েছে, ইভেন সবসময় ওই জায়গাটা দিয়ে থাকি। ইভেন আমি রাত 12টা, 1টা, 2টা, 3টা সবসময় ওখানে যাইতাম, যেখানে সন্ধ্যার পরে অনেকে যাইতে ভয় পাবে একা। তো আমি জ্ঞান ফিরে আমাদের এলাকায় একটা মিয়াদ ভাই, মানে আমাদের সিংপাড়া মিয়াদ ভাই, সবাই চিনবে মানে এলাকার। তো উনি এসে আমার ঘুম ভাঙায়, আমাকে জাগায় আর কি। আমি উঠি,
ওঠার পর আমাকে বলে তুই এখানে শুয়ে আসছিস কেন। আর ব্যাপারটা ওর কাছে হয়তো ওয়ার্ড লাগে না, কারণ ও জানে যে আমি এই জায়গায় এসে ফোনে কথা বলার জন্য বা যেখানে কারণে হোক আমাকে কেউ খুঁজে না পেলে আমাকে ওখানেই পাবে। রাইট। তা আমি আমি তো অবাক হয়ে যাই যে আমি এখানে কিভাবে। তখন আমার পুরো রাতের কাহিনীটা মনে পড়ছিল। ইভেন বাসায় এখন আমার ভাইয়া শুনছে, জুয়েল, ও সিলেট থাকে, ওই দিন সকালবেলা বাসায় গিয়ে আমাকে মার খাইতে হয়েছিল যে আমি রাতের বেলা বাসা থেকে চলে গেছি। আচ্ছা, ঠিক আছে, ও আমাকে মারছে, তারপর আমি কাহিনীটা ওকে মানে ও তখন বলা হয় নাই, পরে অবশ্যই শেয়ার করা হয়েছে। এই ছিল আমার কাহিনী রাসেল ভাই। এবং আপনি গোরস্থানে, এবং আপনি তখন তো নিজে মানে যখন কেমন অনুভূতি হয় যে আপনি সকালবেলা চোখ খুলে যখন দেখেন যে আপনি গোরস্থানে, তখন কেমন? রাসেল ভাই এখন মনে পড়লে আমার আপনাকে কি বলবো, যে আমি যেখানে আপনি ইচ্ছা করে যাচ্ছেন সেটা অন্য ব্যাপার, হ্যাঁ, বাট একজন মানুষ আপনাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে আপনি সেন্সলেস হয়ে গেলেন। আমি তখন ছিলাম ডিসি অফিসের সামনে, শেরপুরে যারা থাকে তারা অবশ্যই চিনতে পারছে, ডিসি অফিসের সামনে। সেখানে জ্ঞান হারানোর পর আমাকে কিন্তু কেউ জ্ঞান ফেরাইতে হয় নাই, বা আমাকে কেউ বাসায় নিয়ে আসে এরকমও না, আমি নিজেই। উনি কিন্তু অনেক মানে কি বলবো যে ডিটেলড একটা ঘটনা বলেছেন, এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে উনি যেভাবে বলছেন আপনি এটা বুঝতেই পারছেন যে ঘটনাটা তাকে কতটা নাড়া দিয়েছিল। এবং কেমন লাগলো? আমার তো মনে হয় যে অনেক ভালো লেগেছে আপনাদের, এবং যেমনই লাগুক না কেন আমাদের ফেসবুকে অবশ্যই জানাবেন। যে বেসিক্যালি এটা আমার ফ্রেন্ড 2011 আমাকে বলেছিল। সো এটা একটা জুনায়েদ আপনাকে লিখেছেন অনেকে, হ্যাটস অফ, অনেকে প্রশংসা করতেছে এই ঘটনায়। ইট হ্যাজ টু বি মানে ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, বেটার আসলে হোপফুলি। সো হ্যাঁ, তো বেসিক্যালি স্টোরিটা হচ্ছে ইন্ডিয়ার লাদাখ। আপনারা অনেকে চিনেন, খুব একটা ফেমাস টুরিস্ট স্পট, বাট ওখানে অনেক প্যারানর্মাল হয়। আর আমার ফ্রেন্ড যেটা বলেছেন ওনার আত্মীয়র সাথে মানে এটা ঘটনা আর কি। আর এটা নিয়ে ইন্ডিয়ান টাইমস আর ইন্ডিয়ান অনেক নিউজ পেপার, আমি মেনশন করছি না যেটা ভুলে মেনশন করে ফেলছি, বাট আর্টিকেলও লেখা হয়েছে। ইভেন একটা ফেমাস শো করা হয়েছিল, মানে প্যারানর্মাল শো, ওখানে অনেক এই জিনিসটা নিয়ে টানা হয়েছে। এটা একটা ট্রু স্টোরি আর কি। সো বেসিক্যালি এটা হচ্ছে একটা ফ্যামিলির, যেটা একটা ফ্যামিলিতে বাবা, মা আর একটা মেয়ে। সো বেসিক্যালি যেটা হয়, ওরা তিনজন মিলে হানিমুনে যায়, মানে ওর আব্বু, ওর আম্মু আর ওনার যে মেয়েটা থাকে, ওনারা সবাই হানিমুনে যায় কিছুদিন পর। সো সবাই যায় একসাথে। হানিমুন বলতে গেলে একটা ছোট একটা লাদাখের ট্রিপ, ঠিক আছে। সো ওরা যাওয়ার পর ওর মাকে হঠাৎ করে একটা হোটেল ছিল, হোটেলের নাম নিচ্ছি না, সো ওই হোটেলের গার্ডেনে যখন ওরা যায় তখন ও পজেস হয়ে যায়, ওর মাটা, ঠিক আছে। পজিশন হওয়ার পর পরে যেটা জানলো, অনেকে ওখানে প্রিস্ট দেখালো। তো উনি বোম্বেতে যখন আসে ওনার ইয়াতে, তো বোম্বেতে আসার পর ওনাকে মানে দেখা গেল 7টা জিন পজেস্ট করছে ওনাকে। আচ্ছা। আর অনেকে বলে 7টা স্পিরিট, যেটা ইংলিশে বলে আর কি। তো করার পর ওর মাকে 12 বছর প্রায় রাসেল ভাই হিন্দু পণ্ডিত থেকে শুরু করে মুসলিমের মোল্লার থেকে শুরু করে সবার কাছে গেছেন আর কি, সবার কাছে গেল আর কি, সব রিলিজনের গেল, কোন সুফি লোকদেরকে দেখো দরবার দেখালো, কিচ্ছু হলো না। আর 12 বছর আর কি ওই জিনিসটা পজেস করে আসে, 7টা জিন আর কি। আচ্ছা। সো করার পর যখন মেয়েটা বড় হয় আস্তে আস্তে, তখন একটা মোল্লা, একটা খুবই ফেমাস মোল্লা, যেটা একটা জায়গা আছে, না মেনশন করবো না মোল্লাটা কোথা থেকে। সো উনি বলেছেন কি, তুমি একটা কাজ করবা, যখন তোমার মেয়ে 18 বছর, তোমার মেয়েকে মা থেকে দূর করে দিবা। অথচ মাটা একটা রুমে পড়ে থাকতো, কেউ ওখানে ঢুকতো না, কোনো খাওয়া নেই, পা হাত মোড়াতো, উইয়ার্ড পজিশন নিত। আমরা জানি আমাদের বডিতে 206টা বোন, 206 বোনস থাকে, এমন কোনো বোন নাই যে সে ভাঙে নেই, ভাঙতো, মোড়াইতো হাত, মানে মাটা পজিশন কারণে, যেটা নর্মাল ছবিতে দেখা হয় ওভাবে করতো। তারপর করার পর তো একে বড় হলো কি মাথি দূর, যাতে ওর মেয়েকে পজেস না করে পরে। তো অনেকক্ষণ পর 18 বছর যখন মেয়েটা হয়েছে, মেয়েটা ইউএসএ চলে যায়, ইউএসএ থেকে আবার আসে বেড়াতে, মাকে তো দেখতে দেন ওর বাবা। তারপর আর কি যেটা হয়, ওর মেয়ে যখন ইউএসএ তে যায়, তখন একটা খুব ফেমাস, একটা খুবই যারা এক্সোরসিজম প্রফেশনাল আছে, যারা হিডেন থাকে, বুদ্ধিস্ট কিন্তু ওই প্রিস্টটা, তো ওকে ডেকে নিয়ে আসলো আর কি ইউএসএ, ওর মাকে ঠিক করানোর জন্য, যাতে ওর মাকে দেখবে আর কি। সো ওরা চেষ্টা করছে লাস্ট টাইম একটা এক্সোরসিজম পারফর্ম করতে, যদি এইটাই সবচেয়ে মানে আজব টাইপের এক্সোরসিজম। হ্যাঁ, সেটাই। এক্সোরসিজমের কিছু রুল হচ্ছে, যেটা
যখন একটা মানুষ পজেস্ট করে আছে ওর চোখে না দেখতে। আমি সবার জন্য একটু বলি যে এক্সোসিজম হচ্ছে আমরা যেটা বলি আমাদের এখানেও বলা হয় যে কোনো কিছু ছাড়ানো আর কি, মানে আপনি হয়তো পজেসড আছেন, আপনার পজেস সেটা সেটা থেকে আপনাকে ছাড়ানো বা ঝাড়া এরকম টাইপের কিছু একটা। ওকে ফাইন। সো ওর রুল ছিল কি কেউ ওই জিনিসটা চোখে দেখবা না। সো তো ওটার পরের পর মানে সবাইকে বোঝানো হলো তোমার আম্মু ভিতর থেকে আওয়াজ করবে, হ্যাঁ আমি তোমার আম্মু, আমাকে বাঁচাও, হ্যান ত্যান, গলবা না আর কি, সহজে গলবা না। সো ও করলো, ফার্স্ট টাইম পজিশন এক্সারসাইজম পারফর্ম করলো, কোনো লাভ হলো না। আচ্ছা। সেকেন্ড টাইম যখন এক্সারসাইজম পারফর্ম করতে যায় বুদ্ধিস্ট প্রিস্টটা, সে খুবই একটা ফেমাস প্রিস্ট, ডক্টর কি জানি আমি ভুলে গেছি নামটা, খেয়াল নাই আর কি। তো ওই ডক্টরটা বললো কি যে আচ্ছা আমি সেকেন্ড টাইম পারফর্ম করব, ঠিক আছে, এবার পসিবিলিটি লাগছে। তো সেকেন্ড টাইম যখন পারফর্ম করতে যায় এক্সারসাইজম, তখন হয় কি ওর মেয়েটা না লাদাখের ওই জায়গাটা যেখান থেকে ওর মা পৌঁছেছিল ওখানকার হিস্ট্রি জানতে চায়, ব্যাকগ্রাউন্ড। সো মেয়েটা যায় ব্যাকগ্রাউন্ড জানা শুরু ছিল, বলো কি ছিলটা কি ওই জায়গায়, কেন এরকম হলো, রিজনটা কি। সো কিছু অনেক হিস্ট্রি ঘাটার পর গুগলে সার্চ করলো, মানে অনেক রিসার্চ করছে সে ওই জায়গার ব্যাপারে, জমিন জমান যা ছিল ওখানে লাদাখের অনেক আগে তো হঠাৎ করে মানে কি যখন লাদাখ একটা সেপারেট স্টেট ছিল তখন ওখানে একটা বাসা, একটা বিল্ডিং নাম বাসা হওয়া হতো, তো বাসা ধসে পড়ে যায়। ওই বাসার ভিতরে 7টা জিন ছিল না মানুষ ছিল, আমি এটা সঠিক বলতে পারতেছি না, বাট 7টা একটা এন্টিটি ছিল এক ধরনের, ঠিক আছে। ওই 7 জন মিলে পজেস করছে আর কি। আচ্ছা, তাকে ধসে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। হ্যাঁ, তো মেয়েটা কি করছে, 7টা যারা মারা গেছে বা যারা জিন টিন মারা গেছেন, তো ওদের নাম জানলো আগে। আচ্ছা, নাম জেনে 7 জনের নাম নিয়ে গেল। যেহেতু এক্সোসিজম কাজ করতেছে না, এখন মানুষের নরমাল মানুষ বলে না মানুষের পাওয়ার সবচেয়ে পাওয়ারফুল, মানুষের বুদ্ধি। সো কি করলো, 7 জনের মানুষের নাম জানলো, নাম জেনে গেল ওর ইয়ার কাছে। এক্সোসিজম পারফর্ম করছে, নরমাল হচ্ছে না, অনেক চেষ্টা করে হয় না, মানে রোজ ওয়াটার ছিল, মানে কিছুই হয় না। আরে বুদ্ধিস্টের এক্সোসিজম খুব ডিফারেন্ট হয়। বুদ্ধিস্টের এক্সোসিজম হয় ওরা এক ধরনের বাঁশি বাজায়, ঢোল বাজায় এক ধরনের, আর ওকে সার্কেল করে অনেকগুলি বুদ্ধিস্ট প্রিস্ট মিলে এক্সোসিজম পারফর্ম করে, ইউটিউবে দেখতে পারবেন। আর যেহেতু করতেছে হচ্ছে না আর কি, তো অনেক হচ্ছে না। তারপর মেয়েটা কি করলো, মেয়েটা যে ওর মার কাছে গেল, গিয়ে বললো হ্যাঁ অমুক তোমাদের 7 জনের মধ্যে এই লোক, মনে করেন এক্স আর কি লোকের নাম, তোমাদের 7 জনের মধ্যে যে নাম এক্স আছে ও আমার কাছে আসছিল কালকে রাত্রে। আচ্ছা, ও বলছে আমার বাসায় একা, আমার সাথে আমাকে ও একা পজেস করবে। এটা ট্রিক আর কি, মাইন্ড ট্রিক। ওদের ভিতরে 7টা জিনের মধ্যে একটা ঝগড়া লাগানোর জন্য। তো এভেন্চুয়ালি এটা কাজ করলো। তো ও প্রথমে ওই 7 জন শক হইলো কি তুই কেমনে জানলি কি যে আমাদের নাম এটা, ওরা তো শক। তো ওদের মধ্যে একটা ফাইট শুরু হয়ে গেল। ওখানে খালি কর্নার রুমে মানে 7টা ভয়েসের কথা হচ্ছে, ওরা মানে সবাই শুনতে পাচ্ছে, সবাই দেখতেছে, 7 জনের সাথে আলাপ করতেছে। ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, ওরা আলাপ করতেছে। ও বলে না আমি ছাড়বো না, মানে আমি থাকবো। ও বলে না আমি থাকবো। ওই 7 জনের মধ্যে সব ধরনের এজের লোক ছিল, বাচ্চা ছিল, মানে নর্মাল মানে 40-30 ইয়ার্স, সব গ্রুপ, মানে 6 কম্বিনেশন গ্রুপের এজ লোক ছিল। ওরা নিজের মধ্যে ঝগড়া করতে করতে, আর এখানে কি করছে, এরা এক্সোসিজম চালু করে দিছে, যেহেতু ওদেরকে বিজি করে দিল আর কি। ওরা 7 জনের মধ্যে কনফিউজড হয়ে গেল। তো বিজি করে উনি কি করলো, এক্সোসিজম পারফর্ম করছে। এক্সোসিজম পারফর্ম করে যেহেতু ওর পাওয়ারটা কমে গেছে আর কি, এক্সোসিজম পারফর্ম করে ইয়াটা হয়ে গেল আর কি, এক্সোসিজম সাকসেসফুল হলো। 7 জন ইয়াটা ছেড়ে দিল। ছাড়ার পর এখন হলো কি ইভেন্চুয়ালি ওর মাটা মারা যায় লাস্টের দিকে। মানে ওর বডি যখন ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়, বম্বের একটা খুব ফেমাস, আমার ফ্রেন্ডটা বলতে ছত্রপতি শিবাজি টার্মিনাল একটা স্টেশন আছে ইন্ডিয়াতে, ওই ট্রেনে, লোকাল ট্রেনে মাকে এমনি উঠায় নিয়ে যাচ্ছিল, ঠিক আছে। নিয়ে যে রাস্তার মধ্যে মা দম আটকে নেয়, ওই স্টেশনে আর কি। তো রেলওয়ে স্টেশন যেটা হয় ওখানে দম আটকে গেছে। হসপিটালে নিয়ে যাওয়ার আগে যখন ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পোস্টমর্টম করবেন, বললো 206 মানে ভিতরে যত বোন ছিল সব তো সব ভাঙে গেছে।
আচ্ছা তাদের যে শখ হলো কেমনে একটা মানুষ জীবিত থাকে। আচ্ছা আমি একটা জিনিস জাস্ট জানতে চাচ্ছি যে মানে আমি জাস্ট ভাবছিলাম এরকম যে এরকম কি হতে পারে, মানে ডাক্তার কি এরকম কিছু বলেছিল যে ওনার কোনো মেন্টাল ঝামেলা টামেলা ছিল, এরকম কোনো কিছু? ডক্টর যেহেতু ওর সবকিছু চেক করলো, আপনি জানেন প্রত্যেকটা জিনিস চেক করা হয়, নর্মাল ব্রেনের যেটা সেলস নর্মাল ফাংশন করছে এগুলো না, সব ঠিক আছে, দ্যাটস জাস্ট বিকজ বোনস, প্রত্যেকটা বোনস ভাঙ্গা ওর বডিতে। আর এটাও বলছিল ডক্টর দ্যাট এতদিন মানুষ কেমনে না খায় থাকতে পারে। 12 years of position with 7 genes. ইন্টারেস্টিং। সো এই জিনিসটা অনেকে জানি না, স্পিরিটস বলে, এটা ইন্ডিয়াতে কিন্তু একটা ফেমাস কাহিনী, এটার উপর অনেক বড় একটা ইয়াও আসছে আর কি, ইউটিউবে ভিডিও। যারা যারা ইন্ডিয়াতে আছেন এই মুহূর্তে নিশ্চয়ই আমাদের আরো আপডেট দিতে পারবেন। আপডেটস আমরা চাই আপনাদের কাছ থেকে, এবং আপনারা অবশ্যই এই ঘটনাটা আরো মানে যারা জানেন, হ্যাঁ সেটাই। সো বেসিক্যালি তো ডক্টর গেল, তো চেক করলো, ডক্টর তো বললো এরকম কেস তো আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখছি আর কি। সো বেসিক্যালি মা ইভেনচুয়ালি মারা যায়, এটা খুব একটা বড় লস। আই হোপ উনি মানে এটা খুব একটা বড় লস আর কি, এটা খুব আর্টিকেলসে আসলো, মানে হইচই করলো আর কি স্টেটের মধ্যে, ইন্ডিয়ার নর্মাল স্টেট নিউজ পেপার যেটা হয়, মহারাষ্ট্রের নিউজ পেপার, ওখানে অনেকবার পাবলিশ করা হয়েছে আর কি। তো এই আর কি ঘটনাটা রাসেল ভাই, 7টা জিনের পজিশন, মানে যখনই রাতের বেলা যেমন কিছু দেখা যায় যে এক ধরনের বিড়াল পিছুর পিছু হাঁটে, এবং অনেকে যারা রাতে নামাজ পড়তে ওঠে তারা অনেকে দেখে যে কে যেন নূপুর পরে সিঁড়ি দিয়ে হাঁটে, মানে যেগুলো রেগুলার সিম্পটম সেগুলো হয়, যে ঢিল পড়া। কিন্তু একটা অদ্ভুত জিনিস আপনি বলেছিলেন, সেটা খুব অদ্ভুত লেগেছিল আমাকে, সেটা হচ্ছে মাঝে মাঝে মনে হয় যে কেউ যেন পানি ছিটিয়ে দিচ্ছে, পানি দিচ্ছে, তারপরে বিভিন্ন ধরনের ডিস্টার্বিং আর কি। আর একটা যদি বলি, ধরেন যে আপনি পাশাপাশি আপনাকে নাম ধরে ডাকবে। আচ্ছা, কেউ কাউকে কোনোদিন ক্ষতিগ্রস্ত হয়েছে, কাউকে কোনোদিন মানে আঘাত করা বা এরকম কোনো কিছু? না, সেরকম কিছু করেনি, বাট ফার্স্ট টাইম আপনার সাথে এই ঘুড়ি উৎসবে হয়েছে। ঘুড়ি উৎসবে কি করছিলেন আপনি সেদিন বিকেল বেলায়? যেমন ঘুড়ি উড়াচ্ছিলাম, তো সাথে আমার মামাতো ভাই ছিল, তো ঘুড়ি ওড়ানোর সময় মানে বেশ কিছু ডিস্টেন্স মানে বজায় রেখে, তো ঘুড়ি আমি তখন দুপুর বেলা উড়াচ্ছিলাম, 12টা-1টার দিকে হবে এরকম টাইম। তো সাধারণত তখন মানে মানুষ কম, আমি জাস্ট ঘুরে উড়াচ্ছিলাম। তো সেই মুহূর্তে দেখলে এক পশলা বাতাসের মতো এসে আমার গায়ে মানে বডিতে হিট করে ছিটকে ফেলে দিল। আচ্ছা, তো আমি পিছনে কয়েক হাত পিছনে চলে গেলাম। সাথে যখন আমাদের ভাই ছিল, মানে ও অবাক হতভম্ব হয়ে গেল, হয় একটা মানুষ দাঁড়ানো অবস্থায় কিভাবে, ও বলতে ইচ্ছা করে করলে? আমি বললাম না, এইভাবে করে হিট করে আমিও ঠিক বুঝতে পারলাম না। হঠাৎ করে আপনি একদম শিওর যে কেউ আপনাকে ধাক্কা দিয়েছে? হ্যাঁ, তা না হলে আমি হঠাৎ ঘুড়ি অবস্থায় আমি কিভাবে পিছনে চলে যাব। এবং তারপরে তো ঘুড়ি উৎসব তো সেদিন গেল, আপনি আজকে চলে এসেছেন আমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করলেন। আরো কিছু ঘটনা আছে, সেই ঘটনাগুলো হয়তো অন্যদিন তার কাছ থেকে শুনবো আমরা। এবং বাসা নিয়ে অনেক ধরনের আজব আজব ঘটনা তার সাথে ঘটে। এবং আপনি কি বলবেন যে আপনি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন, নাকি আপনি বলবেন যে না ক্ষতিগ্রস্ত হয়নি, দুষ্টুমি করেছে কেউ হালকা? ক্ষতিগ্রস্ত বলতে কি, যে ঢাকাতে পড়ে গেলাম, হয়তো এর থেকে বড় ধরনের কোনো রিস্ক বা মানে ঝুঁকি হতে পারতো, তারপর তো অল্পের মধ্যে হয়তো সেরে গেলাম। আচ্ছা, অল্পের মধ্যে সেরে গেলেন। আচ্ছা ঠিক আছে, ফাইন। আমার আপনার আরেকটা ঘটনা ছিল, সেই ঘটনাটা আমরা অন্য একদিন শুনবো, যেহেতু অনেক বড় ঘটনা ছিল ওইটা, তো আমরা পরে শুনবো। থ্যাংক ইউ সো মাচ। আমরা আরেকবার জুনায়েদের কাছে যাই, এবং আমি একটু আগে অফ এয়ার তার সাথে কথা বলছিলাম, এবং তিনি বলছিলেন যে হ্যাঁ, যে ঘটনাটা আপনারা টিভিতে দেখছেন ওই লাদাখের, সেই ঘটনাটা অনেকটাই রং চং মাখিয়ে বলা হয়েছে, কিন্তু বেসিক যে ঘটনাটা সেটা আসলে এমন ছিল। আপনারা অনেকেই জানেন যে যখন ওইটা ফিকশন তৈরি করা হয় তখন অনেক রং জড়াতে হয় সেখানে, এবং মূল ঘটনা থেকে আরো ইন্টারেস্টিং করার জন্য আরো অনেক কিছু, বাট মূল যে ঘটনাটা ছিল সেটা হচ্ছে এটাই। যাই হোক, আমরা ওর সাথে কথা বলছিলাম আরেকটা বিষয় নিয়ে। তিনি বলছেন যে আপনি বলছেন যে আপনাদের ওখানে প্রচুর ব্ল্যাক ম্যাজিক করা হয়। প্রচুর বলতে গেলে কি, মানে ওখানকার আরব ট্রাইবস এর যেটা ট্রেডিশন ছিল, আগেকার লোকরা হাজ উমরা করতেন, তো ওখানকার দেখতেন না আপনার, অনেকে দেখায় তো মানে একটা বল নিয়ে বসে ইমাজিন করে, এটা কিন্তু একটা আরবের ট্রেডিশন আর কি। আপনি এরকম চোখের সামনে দেখেছেন? দেখেছি বলতে গেলে আমি ইন পার্সন মিট করছি অনেক যারা ব্ল্যাক ম্যাজিক করে। কেন করেন তারা এটা? করে মানে ওখানকার লোকের তো টাকার অভাব নেই, আপনি এটা জানেন কি, যে ওখানকার লোকের অনেক টাকা, কিন্তু ওখানকার লোকের এখনো ওই ট্রেডিশন গুলি এখনো বাস্তব আছে আর কি। স্পেসিফিকলি বলতে চাবো না কি সবাই খারাপ এরকম না, বাট এখনো হালকা পাতলা হয়। ওখানকার গভর্নমেন্ট, এটা সব দেশেই তো ইলিগাল, রাইট? আর সৌদিতে তো অনেক ইলিগাল, শারিয়া ল হিসাবে একটা খুব একটা ইয়া আর কি করে। সো বেসিক্যালি যেটা হয়, মানে ওখানে এটা আলহামরার কাহিনী, জেদ্দা সৌদি আরবিয়াতে যারা আলহামরাতে থাকে ওরা অবশ্যই জানবে এই ঘটনাটা।
আলহামরাতে একটা জায়গা আছে, আলহামরা হসপিটাল যেটা আছে, হুম। ওটার পিছনে একটা ইন্দোনেশিয়ান মহিলা আর একটা সৌদি মহিলা দুজন মিলে ব্ল্যাক ম্যাজিক করতে, মানে ওরা এক ধরনের ধান্দা শুরু করছিল আর কি, কারো কিছু করতে হবে আমার কাছে চলে আসো, ইউনো। তো এরকম অনেক ফ্যামিলি যেত যারা গরিব, ওখানকার আবার কালচার কি একজন অনেক পয়সাওয়ালা আর ওদের ফ্যামিলি মেম্বার গরিব আর কি, ইউনো। সো যারা গ্রামে থাকে ওদের মধ্যে ওইসব জিনিস এখনো আছে আর কি, মানে ওদের তো ভীষণ টাকা, ইউনো। সো বেসিকলি ওখানকার ট্রাইবাল যারা আছে ওরা এখনো ব্ল্যাক ম্যাজিক করে। তো এই ইন্দোনেশিয়ান মহিলা আর কি বলে একটা সৌদি মহিলা, এই দুইজন মিলে ওরা ব্ল্যাক ম্যাজিক করতে। আচ্ছা। তো এক ধরনের বিজনেস স্টার্ট করে দিলেন, কাউরে মনে করেন কাউকে পানি খাওয়ানো, এন তেন করানো, আবল তাবল, ইউনো, এইসব হইতো। সো দুইজন মহিলা করতো কি যে সারাক্ষণ ওরা একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিল, আর আপনি যখন একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিচ্ছেন তো আপনাকে ফুল ডিসক্রিপশন দিতে হয় আপনার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে, ব্যাকগ্রাউন্ড চেক দিতে হয়। সো ওরা নিজে ব্যাকগ্রাউন্ড চেক দিছে কি যে সৌদি মহিলা একা ওনার কেউ নেই, আর ইন্দোনেশিয়ান মহিলাকে মেড বানায় রাখছিল আর কি। সো ওরা দুইজন থাকতো সারাক্ষণ ব্ল্যাক ম্যাজিক করতো। নেবাররা খুব একটু শখ, কারোর সাথে কথা নাই কিছু নাই, ইউনো, সবকিছু ইম্পার্সোনাল আর কি করতো। তো খালি দেখতো কি ওরা পানি আর এতগুলা পুতুল, ইউনো, কালো কালো পুতুল। তো ওরা দেখতেন ডাস্টবিনে যখন আপনি থ্রাশ হয় না, ওখানে সব ডাস্টবিন নিজের দরজার বাইরে, অ্যাপার্টমেন্টের বাইরে সব ডাস্টবিন রাখে দেন। তো এক দুই দিন না দেখলো এরকম করে করে পাশের বাসার যে নেবার ছিল ইন্ডিয়ান ফ্যামিলি, ওরা খুলে দেখলো কি জানে এটার ভিতরে এত পুতুল কি, তখন ওরা বুঝে গেল। আর আরো একটু উইয়ার্ড টাইপস, কথায় সোশ্যাল টাইপস ছিল না এত। সো এরকম করার পর অনেকক্ষণ দেখলো, আর অনেক লোকজন আসা যাওয়া করতো ওদের বাসায়, কি করতো না করতো। তো একটা লোকের আমি একটা কাহিনী বলি ব্রিফলি। সো ছেলেটার এমন অবস্থা হয়ে গেছে রাসেল ভাই, যে ছেলের উপর ব্ল্যাক ম্যাজিক করছে, সে খালি ভমিট করতো, ব্লাড ভমিট করতো। আর ব্ল্যাক ম্যাজিক খুবই একটা ফ্রাজাইল জিনিস, এটা প্র্যাকটিস করতে হলে আপনার অনেক ভিতর থেকে স্পিরিচুয়ালিটি থাকতে হবে, ইউনো। আপনি হঠাৎ করে যা করতে হবে, একটু ভুল হলে আপনার উপর চলে আসবে সবকিছু কিন্তু। সো এরকম অনেক একটা ছেলের উপর করছে। তো ওই ছেলেটা সামহাও খবর লাগে, বুঝে গেছেন কি এই জায়গা থেকে আর কি হয়েছে আর কি। আর খুব যারা ইন্ডিয়ান ফ্যামিলির পাশে খুব নেগেটিভ ভাইবস আসতো, ওই বাসার সামনে বিড়াল আসা যাওয়া করতো, ইউনো, একটু স্পিরিচুয়ালিটি এরকম। বাতাস অনেক হতো, জেদ্দাতে এত বাতাস হয় না সাধারণত, মানে স্পেসিফিক সিজনে হয়, বাট নর্মাল সামারে হয় না। এত বাতাস সব জায়গায়। তো এই ধরনের আর কি উইয়ার্ড স্টাফ হইতো ওদের পাশের ফ্ল্যাট থেকে। তো এরকম করার পর একদিন ওরা কমপ্লেন করে বসে, ঠিক আছে, হয়তো লোকজন আসা ডিস্টার্ব হয়। তো ওখানে লোকাল নিউজ পেপার ধরছে ওইসব মহিলাদেরকে আর ব্ল্যাক ম্যাজিক করা সব। আর যখন ওদের অ্যাপার্টমেন্টটা যখন ওদের খুলে আর কি, মিডিয়াতে তো ফ্ল্যাশ করেন ওখানে, বাট ওরা যখন অ্যাপার্টমেন্টটা করে, কিচ্ছু নেই রাসেল ভাই, কিচ্ছু নাই। ওই টিভিতে দেখা না মোমবাতি নিয়ে বসে হ্যান ত্যান আবল তাবল, কিচ্ছুই নাই। নর্মাল মেডিটেশন করে ওরা ব্ল্যাক ম্যাজিক করে আর কি, আর খালি কাগজ আর পানি থাকতো। কাগজ আর পানি থাকতো, হ্যাঁ। আচ্ছা। তো এই হচ্ছে আর কি ঘটনাটা আর কি। আর ওই মহিলাদেরকে ধরার পর তো ওদের অনেক সিভিয়ার পানিশমেন্ট হলো, কি হলো এটা বলবো না। আচ্ছা, তো আর এটা লোকাল নিউজ পেপারেও আসছে। আর যে ব্যক্তিটা যার ভমিটিং হতো ব্লাড, সে ইভেন্চুয়ালি মারা গেছে আর কি। ও তার মানে তার ওটা দূর করা যায় না? না, দূর করা যায়নি। তো ও মাই গড, আপনি একটা ব্ল্যাক ম্যাজিশিয়ান এত স্পিরিচুয়ালি স্ট্রং হয় যেটা কল্পনা করার বাইরে। আর ব্ল্যাক ম্যাজিক করা এত ইজিও না। আমি মনে করি কারোর পক্ষে সম্ভবও না, আর কারোর চেষ্টা করা উচিত না। কে জানে আপনার উপরে যদি পড়ে যায়। হ্যাঁ সেটাই আমার তাই মনে হয় আর কি। এন্ড থ্যাংক ইউ সো মাচ, অনেক কষ্ট